নমস্কার। আজ পঞ্চম দফার ভোট পর্ব শুরু হয়েছে সকাল থেকেই। দেখা গেছে কাশ্মীরে একেবারে শান্ত পরিস্থিতি, কিন্তু বাংলায় আবার অন্য চিত্র। সকাল থেকেই বিভিন্ন বিক্ষিপ্ত খবর কিন্তু নিউজ ভ্যানগার্ড আপনাদের সামনে তুলে ধরছে। যেহেতু আজ ৪৯ আসনের নির্বাচন, তাই সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই আমরা প্রত্যেকটি আসনের দিকেই নজর রাখছি। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাতেও ভোট গ্রহণ পর্ব চলছে সকাল থেকে, তাই বাংলার দিকেও যথেষ্ট নজর রয়েছে আমাদের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের 7টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে। অন্যদিকে যে কথা দিয়ে শুরু করেছিলাম যে শান্ত কাশ্মীর এবং নির্বাচনের দিন এক প্রকার অশান্ত বাংলা, সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। স্টুডিওতে এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে রয়েছে গৌতম মজুমদার, রাজনৈতিক বিশ্লেষক। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। তারপর রয়েছে সিপিআই নেতা শুভদীপ মজুমদার, তোমাকেও নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। প্রথমেই আমি রাজনৈতিক বিশ্লেষক শুভদীপ বাবুর কাছে যাচ্ছি, দুঃখিত গৌতম বাবুর কাছে যাচ্ছি। যে শান্ত কাশ্মীর কিন্তু অশান্ত বাংলা, যে ছবি আমরা পঞ্চায়েত ভোটে দেখছি, যে ছবি আমরা বিধানসভা ভোটে দেখি, যে ছবি আমরা লোকসভা ভোটে দেখি, কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না। আমরা দেখেছিলাম যে নির্বাচনী কমিশন থেকে শুরু করে বিভিন্নবার বাংলার দিকে সর্বপ্রথম জোর দেওয়া হয়েছিল, কিন্তু একই পরিস্থিতি। কাল রাতেও দেখা গেছে বোমা বিস্ফোরণ, আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ছবি। কি বলবেন? নির্বাচন চলছে, এরই মধ্যে বাংলায় এই পরিস্থিতি। এটা ভালো একটা প্রশ্ন। আসলে বাংলার যে পরিস্থিতিটা, এটা যে শুধু আজকের নির্বাচনে হচ্ছে তা না, এটা বাংলা এইভাবেই হয়ে আসছে। দীর্ঘ 40-50 বছর আগে থেকে যেটা চলছে, সেই একই ধারা আজও বজায় রয়েছে। আমরা বরাবর দেখেছি যখন এই রাজ্যে, বিশেষ করে বাংলা এবং ত্রিপুরা রাজ্য, এই দুটো রাজ্যের মধ্যে সবসময় নির্বাচন এলেই একটা আতঙ্ক পরিবেশ তৈরি হয়। সেই আতঙ্কগ্রস্ত পরিবেশটা বামফ্রন্টেরই সৃষ্টি, বা যারা আগের যে রাজনৈতিক দলগুলো ছিল, বামফ্রন্ট, সিপিআই, সিপিএম যারাই ছিল, ওদের আইডিওলজিটাই হলো বিপ্লব করে আনা, মানে রক্ত ক্ষয়, দাঙ্গা, ভয়, ভীতি, সন্ত্রাস ছাড়া কখনোই মার্ক্সবাদ তৈরি হয়নি। সারা বিশ্বের আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, ওদের আইডিওলজিটাই এটা, যে আমার জোর করে আনতে হবে। পরবর্তী সময়ে বামফ্রন্টের দীর্ঘ 35-40 বছরের রাজত্ব ওয়েস্ট বেঙ্গলে ছিল। সেই ওইটাকে কেন্দ্র করে তৃণমূল একটা প্রভাব দেখিয়ে, একটা ভালো পজিশন নিয়ে একটা সময় তৃণমূলের প্রতি মানুষ, বামফ্রন্টের প্রতি যে বিরক্তি ভাব, সেখান থেকে ফিরে এসে ওরা তৃণমূলকে দিয়েছে। ঠিক তৃণমূলে একই কায়দায়, বামফ্রন্টের যে কায়দাটা ছিল সেই একই কায়দায় রাজ্যটাকে চালিয়েছে। আমরা যদি সারা ভারতবর্ষে সবসময় যদি যে কোনো ইলেকশন দেখি, বা আজকের থেকে আরও 5 বছর 10 বছর যে বিভিন্ন ইলেকশনগুলো সারা রাজ্যে হয়, কোথাও কিন্তু এই ধরনের সন্ত্রাস হয় না। হয়তো ছোটোখাটো বিক্ষিপ্ত একটা দুটো ঘটনা, যেগুলো মানে মাইনর, এগুলো তেমন কিছু না, মানে হয়তো মুখে মুখে কিছু তক্র হলো বা একটু ছোটোখাটো। এখানে কথায় কথায় খুন হয়ে যায়, কথায় কথায় মানে দাঙ্গা লেগে যায়, কথায় কথায় বাড়িতে আগুন দিয়ে দেয়। এই জিনিসগুলো কিন্তু সেম জিনিসটা তৃণমূল এসেও করছে। আমাদের মাঝে মাঝে লজ্জা হয় যে আমরা বাঙালি, আমরা বাংলার লোক। একসময় সারা বিশ্বে বাংলার একটা বিশাল প্রভাব ছিল। আজকে ভারতবর্ষের স্বাধীনতার আগেও বাংলাই একমাত্র ছিল যে দেশটাকে স্বাধীন করার জন্য বাংলার প্রচুর পরিমাণে বীর সন্তানরা মানে জীবন দিয়েছে। সেই বাংলা আজকে কোথায়? শুধু রাজনৈতিক হানাহানি ছাড়া আর কিছুই না। রাজনীতি ছাড়া ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে, এবং পাশাপাশি আমাদের ত্রিপুরাও, এখন আমরা হয়তো কিছুটা মুক্ত হয়েছি, ওয়েস্ট বেঙ্গল এখনও একই কায়দায় রয়েছে। তারপরও আমি একটা জায়গায় বলবো, চলছে খুন সন্ত্রাস বা এখনো হামলা চলছে, যেটা আপনি একটু আগে বলছেন। তুলনায় মনে হয় এইবারের ইলেকশনে কিছুটা হলো 50% হলো মনে হয় সন্ত্রাসটা আগের তুলনায় অনেকটা কমে গেছে। মানে ওয়েস্ট বেঙ্গলের কথাই আমি বলছি, যেটা ইলেকশনের 1 মাস আগে থেকে চলতো, আবার ইলেকশনের পরেও চলতো। এখন অলরেডি ধমক হচ্ছে যে পুলিশ প্রশাসন কতদিন থাকবে, ইলেকশনটা শেষ হলে তোদের দেখিয়ে দেবো, এটা বলে কিন্তু আবার একটা প্রচার চলছে। তার মানে কি, মানুষ, ভোটাররা কিন্তু আগের তুলনায় একটু সাহস পেয়েছে, ওরা আসছে, ভোট দিচ্ছে। তবে মনে হয় 30-40% এবার তুলনামূলক সন্ত্রাসটাকে ওয়েস্ট বেঙ্গলে কিছুটা কমানোর চেষ্টা
ইলেকশন কমিশন খুব করেছে এবং কিছুটা হলো সাকসেস হয়েছে, যেটা হওয়ার ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। ওইটার জন্য আমাদের লজ্জা হয় যে সারা ভারতবর্ষে কি সুন্দর ইলেকশন চলে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলটা, বাংলাটা বিশেষ করে এই অবস্থায়। কাশ্মীরের মতো এমন একটা জায়গা যেখানে কখনো ভোট করতে পারেনি, আজকে আমরা দেখছি শান্ত কাশ্মীর, যেটা আপনার মুখেও বেরিয়ে এলো বা সারা ভারতবর্ষের বিভিন্ন যে চ্যানেলগুলোতে আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছে। সে অশান্ত কাশ্মীর শান্ত হয়ে গেছে, বাংলা অশান্ত, বাংলা এখনো অশান্তই রয়ে গেছে। এটার জন্য আমাদের বাঙালি সমাজের কাছে এটা একটা মানে কি বলবো, এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু বলার নেই। আমরা চাই না এই সন্ত্রাসের রাজত্ব, এই সন্ত্রাসের রাজনীতি চলুক। রাজনৈতিক শিক্ষা, ভারতবর্ষের মানুষের যে সেই শিক্ষা, সেই মানে গণতান্ত্রিক যে স্বাধীনতা, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে সুন্দরভাবে যেন সবাই মিলে ভোট দিয়ে তাদের মানুষের জন্য যারা কাজ করছে, মানুষের জন্য যে দল বা সংগঠন কাজ করছে, তাদেরকে প্রতিষ্ঠা করা আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের একটা একদম। এবং বাংলায় এবার কিন্তু একেবারে স্টার ক্যাম্পেইনার বা একজন জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, তিনিও লড়াই করছেন। কিন্তু আজ তিনি এক গুরুতর অভিযোগ আনলেন। অভিযোগটি হচ্ছে, তিনি চৌবেড়া প্রাথমিক বিদ্যালয়ে যান এবং সেখানে ভোট কেন্দ্রে পর্যাপ্ত আলো না থাকার অভিযোগ তুলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে তিনি জানালেন যে বয়স্ক লোকেরা অন্ধকারে ভোট দিতে অনেকটাই অসুবিধে হচ্ছে, তারা ভোট মেশিনে কিছুই দেখতে পাচ্ছে না। ঠিক এই গুরুতর অভিযোগ কিন্তু এবার এনেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি, শোনাচ্ছি। যাকে ভোট দিই, আমি ভোট নিয়ে কথা বলছি, প্রত্যেকটা মানুষের চোখে তো দৃষ্টিতে আসছে যে আমি যাকে আমি ভোটটা দিচ্ছি, একটা মানুষের আলো নেই সেখানে, একটা বয়স্ক মানুষরা চোখে দেখতে পাবে না, এটা কি ওই কথা? আর যখন বলছে তারা যায় আলো লাগান আলো লাগান, তারপরে আলো লাগানো হচ্ছিল। ব্যবস্থাপনার কোনো গলদ রয়েছে? আনিসুল কে আছে এখানে? ব্লক সভাপতি কে আছো? সেটা বলছে না, লাগাতে বলছি, লাগাচ্ছি। মানুষের অসুবিধা হচ্ছে নিশ্চয়ই, এত হচ্ছে ভালো করে সামনে। আপনারা শুনলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি এক প্রকার বিস্ফোরক অভিযোগ করলেন নির্বাচন কমিশনের দিকে। তিনি এক প্রকার আঙুল তুললেন যে কেনই বা গোটা ভোট গ্রহণ পর্বে আলো থাকলেও শুধুমাত্র ইভিএম মেশিনটির সামনে অন্ধকার, কেন সে বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি নির্বাচন কমিশন। ঠিক এইভাবেই কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। এখন দেখার বিষয় হচ্ছে নির্বাচন কমিশন সেই বিষয়টা নিয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। আমি আবারও যাচ্ছি আলোচনায়। আমার সাথে রয়েছে সিপিআই নেতা শুভদীপ মজুমদার। শুভদীপ, রাজনৈতিক বিশ্লেষক আমাদের সাথে রয়েছে। তিনি কিন্তু এক প্রকার একটা গুরুতর অভিযোগ করলেন যে এই যে বাংলায় সন্ত্রাস, রক্তক্ষয়ী সংঘর্ষ, তা কিন্তু বাম নেতৃত্বদের দ্বারাই প্রথম থেকে সৃষ্ট। তুমি একজন যুব নেতা, কি মনে হয় উনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তুমি কি বলবে? উনি যেটা বলেছিলেন, কমিউনিস্ট আদর্শে আমরা বিপ্লবে বিশ্বাসী, ঠিক, কিন্তু ভারতবর্ষে আমাদের দল প্রতিষ্ঠা হয় 1925 সালে। কিন্তু প্রথম যখন আমরা নির্বাচনে আমরা লড়াই করি, প্রথম লোকসভা নির্বাচনে, তখন পার্টি একটা রেজলিউশন আনে নিজের মধ্যে এবং আমরা সেটা ডিক্লারেশন দিই যে উই উইল স্ট্রাইভ ফর রেভলিউশন, মানে আমরা বিপ্লবের
যে পরিস্থিতি বা বিপ্লব করার সেই সুযোগটা আমরা তৈরি করে নেব, কিন্তু এবং আমরা ভারতের গণতান্ত্রিক পরিবেশ এবং গণতান্ত্রিক যে মানে কর্মকাণ্ড তার মধ্যে আমরা যুক্ত হব, এবং আমরা সংসদীয় রাজনীতিকে আপন করে নিয়ে আমরা সংসদীয় রাজনীতিতে এসেছি। প্রথম হচ্ছে সন্ত্রাসের বিষয়। আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে মনে করিয়ে দিতে চাই যে জ্যোতিবাবু একটা কথা বলেছিলেন, কোনো এক সময় উনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গের মতন রাজ্যে যদি কোথাও দাঙ্গা হয়, হামলা হুজ্জতি হয় বা কেউই অশান্ত করতে চায় বাংলাকে, সেই বাংলাকে আমি সেই অশান্তি আমি সহ্য করব না, এবং যারাই এই দাঙ্গা হামলা হুজ্জতি করতে চাবে তাদেরকে আমরা জবাব দেব, এবং বিভিন্ন সময় জ্যোতিবাবু সেটা দিয়েছেন। আর বর্তমানে যে সন্ত্রাসের কথা বলা হচ্ছে, মমতা ব্যানার্জির যে ক্ষমতায় আসা, সেটাই তো একটা সন্ত্রাসের কি বেষ্টিতে ঘিরে উনি ক্ষমতায় এসেছিলেন। জঙ্গলমহলের মতন জায়গায় মাওবাদীদের সাথে হাত মিলিয়ে উনি জঙ্গলমহলকে উত্তপ্ত করে তুলেন, এবং মানুষের মধ্যে একটা মিথ্যাচার সৃষ্টি করার মধ্যে দিয়েই, এটা নন্দীগ্রাম বলুন, সিঙ্গুরা বলুন, সেই সন্ত্রাস, একটা মিথ্যা সন্ত্রাসকে আপনি বলে কি অস্ত্র করে উনি ক্ষমতায় আসেন, এবং বর্তমান ক্ষমতায় আসার পরে যেরকম একটা রাজনৈতিক পরিবেশ উনি সৃষ্টি করেছেন বাংলা জুড়ে, তা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেই রকমের পরিবেশ থাকতে পারে না, এবং সেটা শ্রেয় নয়। এবং এই যে সন্ত্রাসের বিষয় উনি যেটা বলেছেন, হয়তো এবার একটু কমই দেখা যাচ্ছে, কিন্তু আগে তো আরো খুব খারাপ অবস্থা। তার হতে পারে যে বিরোধী দলগুলা এবার খুব শক্তিশালীভাবে লড়াই মঞ্চে আছে, এবং বামপন্থীরা, বিশেষ করে বামপন্থীরা আগের তুলনায় এবারের লড়াইয়ে অনেক শক্তিশালী মোকাবেলা করছে তৃণমূলকে। আপনারা বলুন, মেদিনীপুরের মতন সিট বলুন, শ্রীরামপুরের মতন সিট বলুন, দমদম বলুন, যাদবপুর বলুন, ঘাটালের মতন সিট বলুন, যেভাবে বামপন্থী কর্মীরা বা বামপন্থী প্রার্থীরা যেভাবে লড়াই করছে, তা দেখে এবং বাকি বিরোধী কংগ্রেস বলুন যেভাবে লড়াই করছে, সেভাবে সত্যি তৃণমূল ওদের অস্তিত্ব বজায় রাখতে বা যা সিট আছে তা ধরে রাখতে হয়তো সেই সংকটে ওরা ভুগছে, যে ওরা সিট একদমই। তবে সেক্ষেত্রে হুজেন কিন্তু একটা প্রশ্ন আসছে তোমার বক্তব্যে, যে উনি ওনার আসন ধরে রাখতে হয়তোবা সক্ষম হবেন না, কিন্তু আপনাদেরই তো ইন্ডিয়া জোটের প্রথম সারির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদি বিজেপিকে হারাতে হয় তবে সেক্ষেত্রে ইন্ডিয়া জোটকে প্রথমে শক্তিশালী হতে হবে। বাংলায় যদি তিনি সমস্ত আসন বা 50% আসন যদি তিনি না পায়, সেক্ষেত্রে তো সেখানে বিশেষ করে চান্স থাকছে বিজেপি। কেন সেখানে বামপন্থীরা নেই? অবশ্যই আছে, কিন্তু সেখানে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কিন্তু বামপন্থীরা কিন্তু তখনই যাবে যখন ইন্ডিয়া জোটের সরকার গঠন হবে, যখন তারা একমত হবে বা যখন তারা সরকার গঠন করার জন্য তারা রাজি হবে, তখনই কিন্তু বাম এবং তৃণমূল একসাথে হবে। কেন আমি বলছি, মমতা কিন্তু একলা চলনের স্লোগানে এবার লোকসভায় এগিয়েছে, এবং তুমি বলছো যে মমতা হয়তোবা এবার সমস্ত আসন পাবে না বা ওনার যে কমবে, তো সেক্ষেত্রে তো বিজেপি সেখানে লাভের গুণ খাবে। দেখুন তৃণমূল কমলে, এই বাইনারিটি বুঝছি না যে কিছু বিশ্লেষকরা বামপন্থীদের পুরোপুরি রাজনৈতিক ময়দান থেকে ছিটকে দিতে চাইছে, কিন্তু সেটা টোটালি কিন্তু সেই পরিবেশ নেই। হ্যাঁ, একটা সময় বামপন্থীরা সত্যি, আমরা কি বলবো, আমাদের যে ভোট শতাংশ ব্যাপক হারে নেমে এসেছিল, কিন্তু আমাদের বর্তমান যে পরিস্থিতি, বামপন্থীরা মানুষের কাছে পৌঁছছে, আমি তো সেটাই বলছি যে আমি কয়েকটা সিট বললাম, সেটা কিছু হাতে গোনা সিট, এমন বিশেষ করে বিভিন্ন সিটগুলোতে তো বামপন্থীরা মানুষের কাছে পৌঁছছে এবং বামপন্থীরা গ্রহণযোগ্যতা বাড়ছে। তা আপনি পঞ্চায়েত নির্বাচনে দেখুন, বামপন্থীদের যে ভোট, সে ভোট বৃদ্ধি পাচ্ছে, এবং যত নির্বাচন যাচ্ছে, নির্বাচনের নিরিখে বামপন্থীদের ভোট তো বাংলায় বাড়ছে, এবং আমরা আশাবাদী যে এবার
সেটা সিটেও রূপান্তরিত হবে। একদমই। তবে বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি, ব্যাপারটা সেটাই হয়ে না, না, যাচ্ছে। না, না, আচ্ছা, দেখুন, আমি একটু দেখুন, দেখুন, শতাংশের দিকে একটু যাচ্ছি, আমি আবারও আসবো শতাংশের দিকে একটু যাচ্ছি। বাংলায় এই মুহূর্তে বনগাঁওয়ে ভোট শতাংশ যদি আমাকে বলতে হয়, তবে সেক্ষেত্রে এই মুহূর্তে হয়েছে 31.81%, ব্যারাকপুরে হয়েছে 29.99%, হাওড়াতে হয়েছে 30.89%, উলবেড়িয়ায় 33.98%, শ্রীরামপুরে 31.74%, হুগলিতে 33.78%, আরামবাগে এই মুহূর্তে 34.21% ভোট পড়েছে। এমনটাই কিন্তু এই মুহূর্তে জানাচ্ছে নির্বাচন কমিশন। অর্থাৎ পঞ্চম দফার যে ভোট, সেই ভোটের নিরিখে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে 32.70% ভোট গ্রহণ পর্ব এই মুহূর্তে সম্পন্ন হয়েছে। আমি এবার বনগাঁও লোকসভার দিকে একটু নজর রাখছি। একেবারে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বনগাঁও লোকসভা কেন্দ্রে। বনগাঁও লোকসভা কেন্দ্রের গয়েশপুর বেদি ভবনের কাছে বিজেপির গয়েশপুর শহর মণ্ডলের সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, আক্রান্ত হয়েছে তার সাথে থাকা বিজেপি অন্যান্য কর্মী সমর্থকেরা। যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি তা হচ্ছে বনগাঁ লোকসভা কেন্দ্রের। সেখানে মণ্ডল সভাপতি, মণ্ডলের সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে এবং অভিযোগের তীর রয়েছে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীদের উপর। এমনটাই কিন্তু ইতিমধ্যে অভিযোগ করছে বিজেপির নেতৃত্বরা। একদিকে শান্ত কাশ্মীর যা এতদিন যাবৎ অশান্ত ছিল, সেই জায়গায় শান্ত পরিস্থিতিতে ভোট গ্রহণ পর্ব, কিন্তু বাংলায় এক প্রকার উচ্ছৃঙ্খল পরিস্থিতি। গতকাল বোমা নিক্ষেপ, আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় মারধর, কোথাও দেখা যাচ্ছে যে পার্টি অফিস ভাঙচুর, একাধিক ছবি কিন্তু উঠে আসছে। সে বিষয়ে এই যে বনগাঁও লোকসভার আজকের ঘটনা, যেখানে মণ্ডলের সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় পেটানো হয়েছে, সেই ঘটনার পর কি বলছেন সংশ্লিষ্ট, তাদের কি মতামত শোনাবো। আমার সাথে জয়ন্ত, আমাদের জয়দার 269 নম্বরের বুথ প্রেসিডেন্ট, যেভাবে মেরেছে, এইভাবে গণতন্ত্র লুণ্ঠন করছে, দর্শক কিছু করতে পারছে না। মতন একজন সাংঘাতিক। আমরা দুজন আসছিল, ওনাদেরকে বলছি আপনারা আসেন, আপনারা ভোট দেন। সঙ্গে সঙ্গে দুজনকে, আমাদের তিনজন ছিলাম, গাড়ি তিনজনকে রাস্তায় ফেলে মারছিল। কারা মারলো? তৃণমূলের দুষ্কৃতী। আপনারা কি এখানে এখনো আছে ওরা। আপনারা কোন দল? আমরা বিজেপি করি। আপনাদের অপরাধ কি? মারার কারণটা কি? আমরা জাস্ট আমাদের যে ভোটারদের জাস্ট আটকাচ্ছিল, তাদেরকে বলছিলাম আপনারা আসেন, ওদেরকেও আসতে দেয়নি, আমাদের ধরে রাস্তায় এইখানে এইমাত্র জাস্ট। আপনার নাম কি? জয়ন্ত জয়ধর। আপনার নাম কি? আমার নাম সুবীর বিশ্বাস, গয়েশপুর শহর মণ্ডলের সাধারণ সম্পাদক। বিষয় হচ্ছে, রাস্তা দিয়ে ভোটাররা ভোট দিতে যাচ্ছে, তাদের ওরা বকা হুমকি টুমকি দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আমরা বলেছি না, আমরা পাশে আছি, আসুন যান ভোট দিন, নিজের ভোট নিজে দিন, আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দিন। কিন্তু তৃণমূলীরা গালি গালাজ, একটা মহিলা আছে জানি না নাম কি অজস্র মানে বাজে ভাষায় গালাগালি করলো, মারলো আমাকে ফেলে। ওর বাইরের থেকে সব ছেলেমেয়েদের জাম করেছে। পুলিশকে আমি বারবার করে বলছি, আমি সেক্টর অফিসারকে বারবার ফোন করে বলেছি জায়গা গলিগুলো আপনারা ফাঁকা করুন, কিচ্ছু করছে না। নীরব দর্শক তারা তৃণমূলের দলদার সাথে কাজ করছে। এইভাবে। আপনার কি নাম? আমার নাম সুবীর বিশ্বাস। আমার যদি কিছু হয়ে যায় তার জন্য টোটাল দায়ী ক্যালেস্টার রাজু, দাদা শ্যামল সরকার, রাজু সরকার। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অর্থাৎ তিনি কিন্তু রীতিমতো অভিযোগ করছেন যে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা ওনার উপর আক্রমণ সংগঠিত করেছে এবং ইতিমধ্যে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে। ঠিক এইভাবেই কিন্তু উনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই কথা, সেই অভিযোগ তুলে ধরলেন। আমি আবারও যাচ্ছি রাজনৈতিক বিশ্লেষক গৌতম মজুমদারের কাছে। গৌতম বাবু, যে কথা আমি শুভদীপের সাথে এতক্ষণ বলছিলাম, আমরা দেখতে পাচ্ছি কেরলে একই পরিস্থিতি, বাংলাতেও একই পরিস্থিতি। কেরলেও দেখা যাচ্ছে কংগ্রেস সিপিআইএম এর এক প্রকার কুস্তি, অন্যদিকে দিল্লিতে তারা এক টেবিলে বসে বৈঠক করছে। বাংলাতেও একই পরিস্থিতি, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, কি বলবেন? আসলে এগুলো তো ভারতবর্ষের বিড়ম্বনা, ভারতবর্ষের দুর্ভাগ্য, রাজনৈতিক দুর্ভাগ্য। যারা দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দল করত, আজকে ওরা সব একটা সময় সব দলের মানে ভারতবর্ষের রাজনীতিটাই ছিল কংগ্রেস বেসড। কংগ্রেসের অত্যাচার, কংগ্রেসের পারিবারিক তন্ত্র বা কংগ্রেসের যে কতগুলো দিক ছিল, সেগুলোর থেকে বেরিয়ে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন রাজ্যে রাজ্যে আলাদা 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 দল হয়েছে।
কার জন্য? কংগ্রেসের জন্য। কংগ্রেস থেকে ভেঙে এসে ওরা নিজেরা, যেমন তৃণমূল বলছি আজকে ওয়েস্ট বেঙ্গলে, সেম তৃণমূলের নেত্রী আজকে যিনি রয়েছেন, মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, উনি একসময় কংগ্রেসের বিশাল ভূমিকায় ছিলেন, বিভিন্ন সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। উনি এসে কংগ্রেসের সঙ্গে না পেরে উনি বাধ্য হয়ে তৃণমূল একটা আঞ্চলিক দল করেছেন। এইভাবে সারা রাজ্যে, সারা দেশের বিভিন্ন রাজ্যগুলো আলাদা আলাদা আঞ্চলিক দল হয়েছে শুধু কংগ্রেসের থেকে বাঁচার জন্য, দেশটাকে মুক্ত করার জন্য, দেশটাকে ভালো করার জন্য। কিন্তু প্রত্যেকেই পরবর্তী সময় দেখা গেল যখন 2014 সালে বিজেপি পার্টি রাজনৈতিক দলের আন্ডারে ভারতবর্ষের মানে ইয়েটা চলছে, সরকারটা চলছে, নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে এই দেশটা চলছে, কাজগুলো প্রচুর পরিমাণে ভারতবর্ষ গত 10 বছরের মধ্যে প্রচুর পরিমাণে বিকাশের দিকে যাচ্ছে। এতে কিন্তু কোনো বিন্দুমাত্র কিন্তু কোনো অবিশ্বাস করার কিছু নেই। আমরা অন্য রাজ্যে নাই গেলে, আমি শুধু ত্রিপুরার কথাই যদি বলি, আমরা আজকের দিনে সাবরুম থেকে রাত্র 8টার সময় আমরা আগরতলা আসতে পারি, যেগুলো আমাদের জীবনে কখনো আমরা ভাবিনি। এটাও একটা বিকাশেরই একটা অংশ। আজকে আগরতলার থেকে, ধর্মনগর থেকে রাত্র 10টায় রওনা হলে দেখা যায় 12টা সাড়ে 12টার মধ্যে আমরা পৌঁছে গেছি। এমনও কোনো দিন গেছে যে সকালবেলা ধর্মনগর থেকে রওনা হয়েছি, আগরতলা আস্তে আস্তে রাত্র হয়েছে। তাহলে ওই হিসাবে আমি জাস্ট কমিউনিকেশনটাকেই বললাম। এছাড়া প্রত্যেকটা সাইড আমরা যদি দেখি, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আজকে ভারতবর্ষের গতি প্রকৃতি অনেক বেশি এগিয়ে। সারা পৃথিবী ভারতবর্ষের দিকে চেয়ে আছে। আজকে সারা পৃথিবীতে একটা যুদ্ধ রব, প্রত্যেকের সঙ্গে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হয়ে আছে, কারোর সঙ্গে কারোর বনছে না। কিন্তু একমাত্র ভারতবর্ষকে সবাই ফলো করছে। আজকে এই গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে ভারতবর্ষ কিন্তু একটা ভালো জায়গায় আছে, যেটা সারা পৃথিবী আজকে ভারতবর্ষকে দেখছে। এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা খোঁজখবর নিচ্ছে ভারতবর্ষের ইলেকশনটা কি হচ্ছে বা কে আসছে। এটা স্বাভাবিক। আন্তর্জাতিক পলিটিক্স, আন্তর্জাতিক অর্থনীতি সবটা এটার উপর নির্ভর করছে। ঠিক এই মুহূর্তে প্রত্যেকটা দল দেখছে আমাদের আর কোনো গতি নেই। প্রত্যেকটা দল আলাদা হয়েছে কংগ্রেস থেকে, প্রত্যেকটা দল আলাদা রাজ্যে সরকার করেছে, প্রত্যেকটা দল আলাদা রাজ্যে সরকার করে ওরা সেই একই করাপশনটার সঙ্গে জড়িত হয়ে গেছে। অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত রকমের করাপশনের সঙ্গে জড়িত হয়ে গেছে। এবং দেশের জন্য রাষ্ট্রভাবনা, দেশ ভাবনা এগুলো কারোরই ছিল না। শুধু ব্যক্তি ইমেজ, ব্যক্তি প্রাধান্য, পারিবারিক প্রাধান্য, এগুলো নিয়ে দেশটা চলছে। এখন যেই দেখছে গত 10 বছরে ভারতবর্ষের হাল হকিকত এই জায়গায় গেছে, আগামী দিনে যদি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন বা এই যে রাষ্ট্র ক্ষমতায় যদি বিজেপি রাজনৈতিক দল বা পার্টিটা থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ আরও অন্ধকার দিকে নেমে যাবে। ওই জন্য এরা এখন যা সুবিধার জন্য, নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য মানুষকে বিভ্রান্ত করে ওরা আজকে এক হচ্ছে। যেমন তৃণমূল, যেটা আপনিও বললেন যে গঠবন্ধন করেছে, ওরা ইন্ডিজোটের লোক, আবার বলছে আমি একা দাঁড়াবো। তাহলে এগুলো কি ধরনের, মানে মানুষকে কেন বিভ্রান্ত করা? আসলে ওদের নিজেদের অস্তিত্ব, আজকে সবাই হাত মিলাচ্ছে, ইন্ডিজোট করে সবাই হাত মিলাচ্ছে, কালকে থেকে যদি কোনো রকমের কিছু হয় ওরা পা ধরে টানবে একটাকে একটা। কে প্রধানমন্ত্রী হবে আজ পর্যন্ত ওদের কোনো টার্গেট নেই। যেমন নরেন্দ্র মোদী প্রথমে বলছে 400 পার, তার মানে কি আমি একটা পরীক্ষার ক্যান্ডিডেট, আমি 12 পরীক্ষা দেবো, আমি একটা এইম নিলাম, আমি 95 থেকে 100-এর মধ্যে থাকবো। তাহলে আমার একটা এইম নিয়ে আমি চলি। ওদের একটা এইম, আজকে এই যে জোটটা হয়েছে, ওদের কোনো এইম আছে? কোনো প্রধানমন্ত্রীর মুখ আছে? কোনো ব্যক্তির কোনো কিছু আছে? সেই একটা পরিবারকে কেন্দ্র করে এখনো ঘুরপাক খাচ্ছে। তো এগুলো বিশেষ করে টিকবে না। এগুলো হলো যা সুবিধাবাদী, সেম কেরালা, কংগ্রেসের সঙ্গে ফাইট, আবার কংগ্রেসের সঙ্গে ওরা একসঙ্গে দাঁড়াচ্ছে, আবার বলছে আমরা কংগ্রেসকে সমর্থন করব। সেম জিনিসটা আমরা ত্রিপুরায় দেখছি। সারা জীবন দেখলাম ত্রিপুরা রাজ্যে, সেই 80-র দশকের থেকে ত্রিপুরা রাজ্যে সিপিএম কংগ্রেস, বাড়ি ঘর ধ্বংস, মানে আগুন, খুন খারাপি, এগুলো দেখলাম শুধু দলীয় কারণে। আজকে দেখি ত্রিপুরা রাজ্যের মতো জায়গায় কংগ্রেস সিপিএম এক হয়ে ভোটে লড়ছে। তো এগুলো কি মানুষ কি মেনে নেবে? মানুষকে কেউ কিনে নেয়। এগুলো স্বার্থের জন্য হয়তো কিছুটা হয়েছে, মানুষকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে, সুযোগ সুবিধা দিয়ে দলগুলো চলছে। দলের কাজ, রাজনৈতিক কাজ হওয়া উচিত আমি মনে করি যে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, দেশহিতে, রাষ্ট্রহিতে রাজনৈতিক পরিস্থিতিটাও যেন সুন্দর হয়, এই দেশটাকে সারা পৃথিবীতে যাতে একটা বৈভবশালী রাষ্ট্র পরিণত করা যায়, তার নিরিখে কিন্তু কাজ হওয়া উচিত। তাহলে এই সমস্যাগুলো আর হবে না, মানুষকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজনই নেই।
যেহেতু গণতন্ত্রের প্রধান উৎসব অর্থাৎ ভোট গ্রহণ পর্ব চলছে, আজ পঞ্চম দফা, একেবারে স্টার ক্যাম্পেইনার থেকে শুরু করে মন্ত্রী, অভিনেত্রী, অভিনেতা প্রত্যেকেই যাচ্ছেন যে যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। আজ দেখা গেছে যে ভোটদান করলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, অর্থাৎ বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, যিনি প্রাক্তন ভারতের জাতীয় দলের ক্রিকেটার ছিলেন। উনি আজ ওনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। আজ সকালে তিনি পুরসভা বুথে নিজের ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দান করে বলেন যে সকাল সকাল ভোট দিলাম, এবার নিজের বিধানসভা এলাকায় যাব, সেখানে সারাদিন ধরে ভোট প্রক্রিয়া কেমন চলছে তা মনিটরিং করব। ভোট দান করলেন রাজ্যের অর্থাৎ বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। তিনি ভোট দেওয়ার পর কি প্রতিক্রিয়া দিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো। মানুষ সকাল সকাল ভোট সেরে গেলে হ্যাঁ, অবভিয়াসলি সকাল সকালই ভোট সারতে হয়। কেন আমরা এতদিন প্রচার করলাম আর মানুষকে আবেদন করলাম কি আপনারা 20 তারিখে সকাল সকাল বেরিয়ে ভোট করবেন, আর আমরাই যদি সকাল সকাল না ভোট করি তাহলে আবেদনটা আমরা মানে ওইটা ঠিক হতো না। তো আমরা যা বলি সেটা করেও দেখাই। তো সকাল সকাল প্রথমেই ভোটটা সেরে নিয়েছি। এবার পুরো দিনে যে কার্যকর্মগুলো আছে আমাদের কনস্টিটুয়েন্সিটা, ভোটিং কিরকম চলছে না চলছে, সেইগুলো বসে ভিজিট করে মনিটর করব। এবার সারাদিন কি নিজের এলাকায় থাকতে? হ্যাঁ, নিজের এলাকায় সঙ্গে অবশ্যই, মানে যেখানে যেখানে আমাদের বুথগুলো আছে, আমাদের ভোটিং হচ্ছে প্রত্যেক কটা ওয়ার্ডে আমরা যাবো। আপনারা শুনলেন মন্ত্রী মনোজ তিওয়ারির বক্তব্য। তিনি বলছেন যে তিনি প্রত্যেকটি ভোট কেন্দ্রে যাবে, ভোট মনিটরিং করবে, নিজের এলাকা থেকেই তিনি ভোট গ্রহণের সমস্ত বিষয় তদারকি করবেন, এমনটাই কিন্তু তিনি তুলে ধরলেন। আমি আবারও যাচ্ছি সিপিআই নেতা শুভদীপ মজুমদারের কাছে। শুভদীপ, তুমি বলছিলে যে বাংলায় জোট হয়নি, বাংলায় আমি বাদ দিলাম, কেরলও বাদ দিলাম, কেরল তো প্রথম থেকেই জোট নয়। আমি যদি বলি উত্তরপ্রদেশের কথা, উত্তরপ্রদেশেও কিন্তু বহু আসনে কুস্তির লড়াই চলেছে, তো সেক্ষেত্রে এই বিষয়টা তুমি কি বলবে? দেখুন, যেভাবে ইন্ডিয়া জোটকে মানে একটা বিষয় না, মানে কিছু জিনিসগুলোকে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য। প্রথম, ইন্ডিয়া জোট যখনই হয়েছে, ইন্ডিয়া জোট বরাবরই বলেছে অ্যালায়েন্স শুড বি অন দ্য বেসিস অফ গ্রাউন্ড রিয়েলিটি অফ দ্য স্টেট। আমরা রাজ্যের পরিস্থিতি অনুযায়ী আমাদের জোট হবে। তাই কেরলে জোট হয় না, তাই পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনুযায়ী বাম কংগ্রেসের মধ্যে জোট হয়েছে, তৃণমূল একা লড়ছে। ত্রিপুরাতে সেই পরিস্থিতিতে জোট হয়েছে। আর প্রথম কথা হয়েছে করাপশনের ম্যাটার বা যে ম্যাটার, যে হ্যাঁ আমরা আজকে জোটে এসেছি একমাত্র কারণ যে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান আজকে আক্রান্ত, ভারতবর্ষের গণতন্ত্র আক্রান্ত। আপনারা দেখুন না, আপনাদের প্রেস ইন্ডেক্স এখন কোথায় এসে দাঁড়িয়েছে, ভারতবর্ষর জিডিপি কোথায় আছে, ভারতবর্ষে হাঙ্গার ইন্ডেক্সে কোথায় আছে ভারতবর্ষ। তবে শুভদীপ, আজ তো 49টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে, তোমার কাছে সেই তথ্যটা রয়েছে? এই যে 49টা আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, 49টা আসনে কিন্তু ইন্ডিয়া জোট নেই। কোথাও দেখা যাচ্ছে তৃণমূল নেই, কোথাও দেখা যাচ্ছে সিপিআই একসাথে নেই, কোথাও দেখা যাচ্ছে কংগ্রেস একসাথে নেই। মূলত 15টি আসন যদি আমাকে বলতে হয়, কোট আনকোট 15টি আসনে কিন্তু ইন্ডিয়া জোট লড়াই করছে না একসাথে। তবে কি বলবে, সেখানে সংবিধান আক্রান্ত নয় না, সেখানে মোদির কোনো দুর্নীতি নেই যার জন্য সেখানে জোট নেই, কি বলবে? আমি তো একটা কথাই বললাম, জোটটা হবে গ্রাউন্ড রিয়েলিটি অনুযায়ী। গ্রাউন্ড রিয়েলিটি অনুযায়ী জোটটা হয়েছে। এখন স্টেট ওয়াইজ যেখানে যে পরিস্থিতি, দল সার্বিকভাবে যে সিদ্ধান্ত নিয়েছে তা অনুযায়ী জোট হয়েছে। জোটটা তো কোনোদিন আমরা বলিনি যে আমরা ন্যাশনালি জোট হচ্ছে, জোটটা হবে যে গ্রাউন্ড প্রতি স্টেটে যে পরিস্থিতি অনুযায়ী, সে অনুযায়ী আমরা জোটটা করেছি। তো মানে আমি ছোট্ট একটু ইন্টারাপ্ট করি, জোটটা হয়েছে শুধু স্বার্থে, দেশের স্বার্থে কিছু নেই, জোটের স্বার্থে জোট হয়নি। জাস্ট শুধু আমার ব্যক্তি, আমি যে পলিটিক্স করি, আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমার কি স্বার্থ আছে এই স্টেটে, সেই স্বার্থ নিয়ে। যদি তোমাদের যদি, যেটা একটু আগে শুভদীপ বলছিল খুব ভালো কথা, সংবিধান সংকটে রয়েছে। আরে ভারতবর্ষের সংবিধান সংকটে কোথায় রয়েছে? ভারতবর্ষ প্রতিনিয়ত উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছচ্ছে। সারা পৃথিবীতে এই প্রথম একটা দেশ, যে দেশ নাসাকে ফেল করে ইসরো 105টা স্যাটেলাইট এট এ টাইম পাঠিয়েছে এবং লো কস্ট। এগুলো কি দেশের উন্নয়ন না? তারপরে এখানে সংকট, মানে সংবিধানের সংকট কোথায়? সংবিধানটাকে আসলে ওরা একটা সামনে রেখে, ওদের কাছে কোনো ইস্যু নেই,
বর্তমান পরিস্থিতি ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, দেশটা যেভাবে চলছে, আসলে কোনো ইস্যু, কোনো এনডি জোটের কারোর কাছে কোনো ইস্যু নেই, শুধু নিজের স্বার্থকে রাখতে গিয়ে এই মানে সংবিধান সংকট বলছে। সংবিধানে কোথায় সংকট? আমরা তো কিছু দেখছি না। আমরা যারা সাধারণভাবে আমরা দীর্ঘকাল এই দেশের বিভিন্ন কিছু দেখছি, কারণ আমরা অন্তত মিনিমাম 40 বছর আগে থেকে 40 বছরের একটা অভিজ্ঞতা যদি দেখি, এগুলো আমরা তখন থেকে যুবক ছিলাম, তখন থেকে আমরা এগুলো দেখে আসছি। তো ওই জন্য বলছি যে আজকের দিনে ভারতবর্ষ যে পর্যায়ে আছে, সেই পর্যায়ে সংবিধানের কোনো এখানে কোনো প্রশ্নই আসে না। শুধু একটা হাইলাইট করে সাধারণ যে লোকগুলো আছে, ভারতবর্ষের যে নাগরিকরা আছে, ওদেরকে শুধু একটু বিভ্রান্ত করে যদি 2-4টে ভোট পাওয়া যায়, ওদের ভোটে জিতে ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতায় আসবে, এটা ওদের নেই। ওরা শুধু নিজেদের গুলোকে রাখছে। আমি একটু টাইম নেব, মাঝখানে উনি বলেছেন, তাই আমি একটু টাইম নেব। প্রথম কথা হচ্ছে, আমি সংবিধানের একটা কথা বললাম, তারপরে আপনি দেখুন না বেকারত্ব, গত 40 বছরের সর্ববৃহৎ বেকারত্ব এখন ভারতবর্ষে। উনি বলছে, তারপরে আপনি মহিলাদের উপর অত্যাচার বলুন, ব্রিজ মানে ওনাদের সাংসদ কুস্তিগিরদের উপর আক্রমণ করছে, মোদিজি কোনো কিছু করছে না, এটা একটা ইস্যু। তারপরে ইস্যু হচ্ছে শিক্ষার বিষয়, শিক্ষাকে কিভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার, এই ইউনিভার্সিটিগুলোকে মানে ভারতবর্ষের যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কিভাবে ধ্বংস করার চেষ্টা, সেটাও একটা ইয়ে। এবং আপনি বলছেন সংবিধানের কথা, সংবিধান আক্রান্ত নয়। যেখানে সুপ্রিম কোর্ট ডিসিশন দিচ্ছেন যে মুখ্য বিচারপতি কে হবেন, সেটার ওই প্যানেলের মধ্যে মুখ্য নির্বাচন আধিকারিক কে হবেন, ওই প্যানেলের মধ্যে মুখ্য যিনি চিফ জাস্টিস উনি থাকবেন। মোদি কি করছেন, অ্যামেন্ডমেন্ট এনে ওনার একজন ক্যাবিনেট মিনিস্টারকে, যাকে উনি অ্যাপয়েন্ট করবেন, ওনাকে বসিয়ে দিচ্ছেন। তাহলে বলুন না এখানে সংবিধান আক্রান্ত হচ্ছে না? এখানে আমাদের যে আমরা বলি থ্রি টায়ার সিস্টেম, যেটা আমাদের যে সংবিধানের যে তিনটা ব্রাঞ্চের মধ্যে যে কোঅর্ডিনেশন ছিল, কিভাবে আমরা কাজ করব, সেটা আক্রান্ত হচ্ছে না আগামী দিনে? আপনি বলুন না, সিবিআই, ইডির মতন মানে সংস্থাগুলোকে মোদী সরকার বিরোধীদের বিরুদ্ধে ইউজ করছে। এখন বলতে পারেন যে মানে করাপশন থাকলে মানে আমরা ব্যবস্থা নেব না, তাহলে অজিত পাওয়ার তো এতদিন করাপ্ট ছিল, আজকে যখন ওনার সাথে গেলেন তখন ইডি ওনার যে কেসগুলা বা ওনার ওয়াইফের নামে যে কেসগুলা, সেগুলো মুকুব করছেন। তারপরে তামিলনাড়ুর জেডিএস এর যিনি প্রার্থী রেবন্ত, ওনার এগেনস্ট মহিলা শোষণের যে কেস আছে, ওনাকে প্রার্থী করা হলো, এবং উনি বাইরে গিয়ে বসে আছেন, লন্ডনের মতন জায়গায় বসে আছেন, ভারত সরকার আনতে পারছেন না। এবং ওনার হয়ে প্রচার করছেন দেশের আমাদের প্রধানমন্ত্রী। এটা লজ্জাজনক ব্যাপার ভারতবর্ষের মাটিতে। এবং শিক্ষাটা আপনি দেখুন না, ভারতবর্ষের মতন জায়গায়। আমি যাব শুভদীপ তোমার কাছে। এই মুহূর্তে আমি শ্রীরামপুরের দিকে নজর রাখছি। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই ভোট গ্রহণ পর্বে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী, একেবারে স্টার ক্যাম্পেইনার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি মনিটরিং এ যান এবং সেখানে গিয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন। তৃণমূল প্রার্থীর বিস্ফোরক মন্তব্য, তিনি বলছেন যে সেখানে সেন্ট্রাল ফোর্স ভীষণভাবে বাড়াবাড়ি করছে, প্রভাবিত করছে ভোটারদের। ঠিক এইভাবে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী। এই ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের নিকট নালিশ জানাবেন। ঠিক এইভাবেই কিন্তু বিস্ফোরক হতে দেখা গেল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। শ্রীরামপুরের চাকুন্ডি ভোট গ্রহণ কেন্দ্রে যান তিনি এবং সেখানে গিয়ে সেন্ট্রাল ফোর্সের উপর ভীষণভাবে বাড়াবাড়ি করার অভিযোগ, অর্থাৎ কেন্দ্রীয় যে আধা সামরিক বাহিনী রয়েছে, সেই আধা সামরিক বাহিনীর উপর গুরুতর অভিযোগ। এবং সেই অভিযোগটি হচ্ছে যে ভোটারদের নাকি প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী। ঠিক তিনি কি অভিযোগ করছেন, এক্সক্লুসিভ দেখাবো আমরা। অদ্ভুত ব্যাপার, একদম এখন সেন্ট্রাল ফোর্সকে পুরো কাজে লাগাচ্ছে বিজেপি। এখানে লোককে ভয় ভয় দেখাচ্ছে এরা। আমি যে ঘুরছি ঢুকছি, যেখানে যাচ্ছি ডান দিকে ঘুরছে, এখানে যে প্রথমে যে আটকে ছিল ছেলেটা পুরোটা ঘুরে ঘুরে যেন ক্রিমিনাল। আমি একবার আপনাকে আটকাবে, হ্যাঁ, তারপরে ঘুরে ঘুরে দেখছে, সাইডে ডান দিক দিয়ে ঘুরবে, বাঁ দিক দিয়ে দেখছে, যেন অ্যাজ ইফ আই এম হার্ড এন্ড ক্রিমিনাল। অদ্ভুত ব্যাপার, একদম অদ্ভুত ব্যাপার। সেন্ট্রাল
আপনি নির্বাচন কমিশনকে জানাবেন এই বিষয়ে? না না দেখাচ্ছি, আমি জানাচ্ছি। আমি সেন্ট্রাল ফোর্স খুবই বাড়াবাড়ি করছে, র্যাকেটটা তো অবজারভারকে আমি জানালাম, এই যে সেন্ট্রাল ফোর্স খুবই বাড়াবাড়ি করছে ভীষণ। আর এই বুথে 2019-এ আমার পোলিং এজেন্টকে বিজেপি এবং সিপিএম দুজনে মিলে এমন মেরেছিল যে তাকে হসপিটালাইজ করতে হয়েছিল জাস্ট এই বুথটা, যার জন্য আমি অতগুলো জায়গা ছেড়ে এই বুথটা সকালবেলা এসে ঢুকলাম। সেন্ট্রাল ফোর্স খুবই বাড়াবাড়ি করছে। ঠিক আছে, অর্থাৎ আপনারা শুনলেন সেই বিস্ফোরক মন্তব্য। দেশে নির্বাচনের দায়িত্বে থাকে নির্বাচন কমিশন, আর সেই গুরু দায়িত্ব পালন করার সময় ভারতের আধা সামরিক বাহিনীকে দেওয়া হয় নিরাপত্তার দায়িত্বে, আর সেই আধা সামরিক বাহিনীর উপরে বিস্ফোরক মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই বিস্ফোরক মন্তব্য, এবং তিনি বলছেন সে বিষয়ে তিনি নির্বাচন কমিশনে নালিশে জানাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক গোটা ভারতে কত শতাংশ ভোট পড়েছে, অর্থাৎ নির্বাচন কমিশন এই মুহূর্তে কি জানাচ্ছে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে বিহারে এই মুহূর্তে ভোটের শতাংশ হচ্ছে 21.11%। জম্মু এবং কাশ্মীরে এই মুহূর্তে ভোট হয়েছে 21.37%। ঝাড়খণ্ডে এই মুহূর্তে ভোট হয়েছে 26.88%। লাদাখ 27.87%। উড়িষ্যা 21.07%। উত্তরপ্রদেশ 27.76%। বাংলা 33.33%। অর্থাৎ ওভারঅল যে ভোটের শতাংশ তা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। পশ্চিমবঙ্গে 7টি আসনে লড়াই হয়েছে, এবং সেই 7টি আসনে এই মুহূর্তে 11টা পর্যন্ত কিন্তু ভোট হয়েছে 33%। বিহার, যেখানে 5টি আসনে লড়াই চলছে, সেই বিহারে 21.11% ভোট হয়েছে। ঝাড়খণ্ডের 3টি আসনে ভোট, যেখানে 26.18%। মহারাষ্ট্রের 13টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে, এবং মহারাষ্ট্রেও কিন্তু ইতিমধ্যেই 27.76% ভোট। উড়িষ্যার 5টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে, সেখানে এখনো পর্যন্ত 21.07% ভোট। জম্মু কাশ্মীরের একটি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে, যেখানে 27.37% ভোট হয়েছে। লাদাখের একটি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে, সেখানে এখনো পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী 27.87% ভোট হয়েছে। অর্থাৎ শতাংশ কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি যদি দেখতে হয় সেখানে বাংলায়, যেখানে 33% ভোট এই মুহূর্তে পড়েছে, এবং সব থেকে কম যদি দেখতে হয় তবে সেক্ষেত্রে বিহার, যেখানে 21.11% ভোট এই মুহূর্তে রয়েছে। আমি আবারও আলোচনায় যাব, আমি রাজনৈতিক বিশ্লেষকের কাছে যাব। শুভদীপ এতক্ষণ বলছিল যে বেকারত্ব, যার জন্য রীতিমতো এবার চাপের মুখে পড়তে হবে, সেই চাপের মুখে পড়ে এবার বিজেপিকে, বিশেষ করে মোদি ব্র্যান্ডকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি কিভাবে দেখছি বলতে, যে বেকার যে শব্দটা, এই যে কনসেপ্টটা, এটাই তো শুরু থেকেই ভুল বুঝিয়ে আসে। বেকারকে যদি কেউ কাজ করতে না পারে, কাজে অক্ষম, কর্মক্ষমতা যেসব লোকের নেই, ওদেরকেই প্র্যাকটিক্যালি বেকার বলা হয়। শুধু আমাদের মাথার মধ্যে আছে কি সরকারি চাকরি না হলে সে বেকার। এই কনসেপ্ট থেকে ভারতবর্ষটাকে বেরিয়ে আসতে হবে। বেকার মানে আমি কোনো কাজ করি না এমন কতজন আছে, শিক্ষিত হয়েছে, কোনো না কোনো কাজ করছে, বিভিন্ন রকমের। যেমন আমি যদি জাস্ট ছোট্ট একটা কথাই বলি, আমি রিসেন্টলি ট্রেনে এসেছিলাম বিলোনিয়া থেকে। আসার সময় আমি দেখলাম কতগুলো ছেলে কিছুক্ষণ পর পর ট্রেনে উঠছে বিভিন্ন খাওয়া নিয়ে। তখন আরেকজন পাশের থেকে বলছে এরা এই স্টেশন পর্যন্ত আসবে, তারপরে এই স্টেশন থেকে নেমে যাবে, তারপর আরেকটা টিম আসবে। এইভাবে নাকি ওদের মধ্যে ভাগ রয়েছে। তার মানে কি, যতগুলো ছেলে এসছে ওদের কি কর্মসংস্থান হয়নি, ওদের ক্যাপিটাল নেই। এবার বলবে ক্যাপিটাল কোথায়? তারপরে আবার কথায় কথায় শুনলাম ওদের ক্যাপিটালও নিজের নেই। কোনো একটা বড় ব্যবসায়ী ওকে হয়তো 200-300 টাকার মাল দিয়ে দিল, সে বিক্রি করে সন্ধ্যার সময় এসে জমা দিল, বাড়তি যে টাকাটা ওর এসে গেছে। তাহলে এই কর্মসংস্থান মানে কি? কর্মসংস্থানের এটা একটা রাস্তা। বিভিন্ন জায়গায় রেল স্টেশন হওয়াতে বিভিন্ন কিছু হচ্ছে, বা হাইওয়ে রোড হওয়াতে বিভিন্ন রাস্তার ধারে বিভিন্ন রকমের আমরা এখন হোটেল দেখি, বিভিন্ন রকমের খাওয়ার দোকান দেখি। তার মানে কি, প্রত্যেকটা জায়গাতে আসলে
কাজ ঠিকই হচ্ছে। বেকার শব্দটাকে রাজনৈতিকভাবে ইউজ হচ্ছে আমার দৃষ্টিকোণে, যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেকারটাকে একটা খুব হাইলাইট করা হচ্ছে। আসলে বেকার বলতে ত্রিপুরা রাজ্যের নিরিখে যে বেকার শব্দটা ইউজ করা হয়, ভারতবর্ষের নিরিখে যেটা বলা হয়, বেকার নেই। যারা কাজ করছে এটা ঠিক করছে। শুধু সরকারি চাকরিটাকেই যদি আমরা বলি যে হ্যাঁ আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে হলো বিষয়টা আলাদা। আর বেকার বলতে কর্মসংস্থান বিভিন্নভাবে তৈরি হচ্ছে। আজকে গাড়ি বাইক গাড়ি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তার মানে কি বিভিন্ন টেকনিক্যাল দোকানগুলো হচ্ছে, কেউ চাকা ঠিক করছে, কেউ হাওয়া দিচ্ছে, কেউ বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং সেলগুলো তৈরি হচ্ছে গাড়িতে। তার মানে কি বেকার সমস্যা অটোমেটিক্যালি সমাধান হয়ে যাচ্ছে। সরকারের কাজ হলো পরিষেবাকে উন্নত করা। অর্থনৈতিক ডেভেলপমেন্ট করতে গেলে তার পরিষেবা, তার কাজের পরিধি বেড়ে গেলে অটোমেটিক্যালি বিভিন্ন রকমের কাজের সৃষ্টি হয়। তো ওই জায়গাটাকে দেখতে হবে। যদি শুধু মনে করি আমি সরকারি চাকরি পেলেই আমি বোধহয় মানে বেকার, সরকারি চাকরি না পেলে আমি বেকার, এই কনসেপ্ট থেকে, এটা হলো আমার ব্যক্তিগত ধারণা, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। এবং ভারতবর্ষের প্রত্যেকটা শিক্ষিত ছেলে মেয়েদেরকে আমি এটা বলবো যে ব্যবসা বাণিজ্য শিল্প যেগুলো স্কোপ রয়েছে সেই সব স্কোপগুলো যাতে ব্যবহার করে। আমরা কেন ক্রিয়েটার হব না, আমরা কেন ব্যবসায়ী হব না, আমরা কেন জব দেব না, আমরা জব ক্রিয়েটার হব। এই জায়গাটাকে চেঞ্জ করতে হবে ভারতবর্ষে। আমি এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছি রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। আমরা উত্তরপ্রদেশ সহ উড়িষ্যা বিভিন্ন বিষয় নিয়ে ওনার সাথে আলোচনা করব। প্রথমে অশোক দা, তোমাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের লাইভ অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। উত্তরপ্রদেশের দিকে কিন্তু এবার নজর রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বদের। কেন? উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং আমিঠি। রায়বেরেলিতে যেহেতু একেবারে দেখা যাচ্ছে রাহুল গান্ধী লড়াই করছেন, অন্যদিকে আমিঠিতে রয়েছে স্মৃতি ইরানি, এবং তার বিপক্ষে এই মুহূর্তে কংগ্রেসের হয়ে লড়াই করছেন একেবারে রাজীব ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মা। প্রত্যেকের নজর রয়েছে। কি মনে হয় কি হতে পারে গোবলয়ে? হ্যাঁ, নমস্কার, সকলকে নমস্কার জানাচ্ছি। তো দেখুন, রাজীব, এই যে আপনি বললেন রাহুল গান্ধীর কথা বললেন, তিনি লড়ছেন আমেথি থেকে। তো উনি আবার কেরলেও লড়ছেন, দুটো জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভারতবর্ষের রাজনীতিতে উত্তর ভারতের এই যে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকেই পার্লামেন্টের বেশি সিটগুলো আসে। সেই জন্য এখানে যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দাবিদার হন, তাতে দেখা যায় যে এইখান থেকে তারা নির্বাচিত হয়ে আসেন। যেমন দেখুন, গুজরাট থেকে প্রথম যখন নরেন্দ্র মোদী আসলেন, তিনি বারাণসী থেকে নির্বাচনে লড়লেন। তো সেরকম এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। তো রায়বেরেলি আর সব থেকে গুরুত্বপূর্ণ এই জন্যে যে এটা একটা কংগ্রেসের গড় বলা চলে। যতবার নির্বাচন হয়েছে, দুবার হয়তো খুব সম্ভবত ভারতীয় জনতা পার্টি জিতেছে। আর একবার 1977 সালে ইন্দিরা গান্ধীকে হারিয়ে রাজনারায়ণ জিতেছিলেন। সেটা মানে অসম লড়াই লড়েছিলেন রাজনারায়ণ। তিনি গাধার পিঠে চড়ে সবুজ ফেটটি মাথায় বেঁধে সারা রায়বেরেলি ঘুরে ইন্দিরা গান্ধীকে, তৎকালীন প্রধানমন্ত্রীকে হারিয়ে দিয়েছে। এটা ঐতিহাসিক জায়গা। সেখানে স্বভাবতই একটা সেফ সিট রাহুল গান্ধীর পক্ষে। তো সেই সেফ সিটে তিনি লড়াই লড়ছেন। কিন্তু ওখানে ভারতীয় জনতা পার্টিও যিনি লড়ছেন, তিনিও সেই স্থানীয় হিসাবে তার জায়গাটা একটা ভালো জায়গা আছে, তিনিও একটা ফাইট দেবেন বলেই মনে হচ্ছে। আর স্মৃতি ইরানির কথা বলছেন, তিনি তো সেখানে গতবারে তিনি তো রাহুল গান্ধীকে হারিয়ে সেখানে জিতেছিলেন। এবারে সেখানে তার তো জেতার সিটে তিনিও চেষ্টা করছেন। সেই জন্য স্মৃতি ইরানি এবং রাহুল গান্ধী দুজনারই কিন্তু এটা সম্মানের লড়াই। এটা তাদের যদি না জিততে পারেন, তাহলে একটা রাজনৈতিক ভাবে তারা দুটি ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস দুটি দলই শুধু মানে দলগত ভাবে ধাক্কা খাবে না, তারা ব্যক্তিগতভাবে দুজন নেতা এবং নেত্রী একটা ধাক্কা খাবে। একদমই। আজ তো বহু স্টার ক্যাম্পেইনারের ভাগ্য পরীক্ষা, বা বলা যায় যে আজকের পঞ্চম দফার ভোটের পরই কোন দল দিল্লির মসনদে বসবে তার ভাগ্য অনেকাংশেই নির্ভর করছে আজকের এই ভোট গ্রহণ পর্ব। কি মনে হয় এই যে উত্তরপ্রদেশ বা বিহার, আমরা বলতে পারি আজ যে যে রাজ্যে ভোট গ্রহণ পর্ব চলছে তা হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ, বা আমরা বলতে পারি গোবলয়। সেক্ষেত্রে আজকের এই ভোট গ্রহণ পর্ব মোদি ব্র্যান্ডকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে?
দেখুন, এই আজকের ভোটটা শুধু বলয় নয়, পশ্চিমবঙ্গেও অনেক জায়গায় ভোট হচ্ছে। তো সেই জায়গা, পশ্চিমবঙ্গ একটা গুরুত্বপূর্ণ জায়গা। আজকের ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে লড়াইটা হচ্ছে, এরা তৃণমূল কংগ্রেসকে একেবারে সরাসরি কয়েকদিন আগে মল্লিকার্জুন খাড়গে বললেন প্রধান, তাদের মিত্র হিসাবে তাকে চয়ন করেছেন, সেখানে অধীর চৌধুরী তাদের দলের বিরোধী দলের নেতা তৈরি করেছিলেন, তাকে পর্যন্ত সতর্ক করে দিয়েছেন। তো সেই জায়গায় পশ্চিমবঙ্গ একটা ফ্যাক্টর আছে এখানে, তার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ একটা ফ্যাক্টর আছে। তো সমস্ত জায়গা থেকে এখন দেখুন, আপনারা সাংবাদিক মহলে যারা আছেন তাদের কাছে বহু খবর আছে, বিভিন্ন চ্যানেলের বিভিন্ন মাধ্যমের থেকে আপনাদের চ্যানেলের কাছে খবর আছে। আমাদের কাছে তো অত খবর নেই। তাহলেও বলবো যে এই যে ভোটটা হচ্ছে, এইটা মোদির পক্ষেও একটা কিন্তু একটা লড়াই হচ্ছে। সেই লড়াইটা সে কতটা এগোতে পারবে তার উপর সেই যে আপনি যে গদির কথা বললেন, দিল্লির গদি থেকে বসবে, আজকের ভোটটা কিন্তু সেই নির্ণায়ক জায়গায় যাবে। আজকে যারা এই পজিটিভ জায়গায় যাবেন তারা কিন্তু নির্ণায়ক জায়গায় পৌঁছে যাবেন দিল্লির মসনদে বসার জন্য। একদম ধন্যবাদ অশোক বাবু। আমি আরো একাধিক বিষয়ে তোমার সাথে যোগাযোগ করব পরবর্তীতে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি আবার যাচ্ছি আমাদের রাজনৈতিক বিশ্লেষকের কাছে। গৌতম বাবু, আমরা যদি একটু অন্যান্য দেশের দিকে নজর রাখি, যেহেতু আজ প্রায় 49টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে, তাই সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মহারাষ্ট্র মানে মুম্বাই, যেখানে 6টি আসনে প্রত্যেকেরই নজর রয়েছে। আর সেই 6টি আসনে গতবারের লোকসভার কথা যদি আমি বলি, গতবার কিন্তু প্রায় সবকটি আসনে শিবসেনা এবং বিজেপি একসাথে জোট হয়ে লড়াই করেছিল এবং সেখানে তারা ভালো ফলাফল করেছে, প্রায় সবকটি আসনেই জয় জয়কার হয়েছে। কিন্তু এবার শিবসেনা দুটি অংশে বিভক্ত হয়েছে। এই যে দুটি অংশে বিভক্ত হওয়া, সেক্ষেত্রে কি মুম্বাই নিয়েও এক প্রকার চাপে রয়েছে বিজেপি, যেহেতু শিবসেনা দুটি ভাগে বিভক্ত, সামান্য হলেও কি ভোট বাক্সে তার প্রভাব পড়তে পারে? আমার তো মনে হয় না ভোট বাক্সে এগুলো খুব বেশি প্রভাব পড়বে, কারণ শিবসেনার যে দুটো ভাগ, বড় ভাগটাই কিন্তু বিজেপিকে সাপোর্ট করছে। কি ওই যে বললাম একটু আগে আমাদের যে আলোচনা হলো, যে জাস্ট কিছুর স্বার্থের জন্য এই যে ভাগগুলো হচ্ছে কেন, শুধু ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত লাভালাভের জন্য, রাজনৈতিক লাভালাভের জন্য কিন্তু কেউ ছাড়ছে না। আলটিমেট মহারাষ্ট্রের লোকরা, বিশেষ করে মহারাষ্ট্র এমন একটা স্টেট, এটা শিল্প, ব্যবসা, বাণিজ্য সব কিছুতে খুব উন্নত। এখানে ভোটটা হয় উন্নয়নের নিরিখে। তো ওই দেশগুলো, ওই রাজ্যের যে জনগণ রয়েছে, ওই রাজ্যের জনগণগুলো কিন্তু সেই শিল্প ব্যবসাকে দেখেই, উন্নয়নের পরিপ্রেক্ষিতে কিন্তু ভোটগুলো দেয়। দল ভাগ যত হয়েছে সেটা কিন্তু আমার মনে হয় এটা আলটিমেট বিজেপি দলের লাভ হয়েছে। আর আগে যে যেমন শারদ পাওয়ারের একটা বড় একটা পজিশন ছিল, ওই যে ইমোশনগুলো মানুষের মধ্যে ছিল, সেই ইমোশনগুলো কিন্তু আগের মতো নেই। মহারাষ্ট্রের নিরিখে আমি যদি বলি, মহারাষ্ট্রে কিন্তু ওই জায়গাগুলো, আগের সেই ইমোশনগুলো নেই, যে শারদ পাওয়ারের টিম, রাজ ঠাকরের টিম বা এই উদ্ধব ঠাকরের টিম, এগুলো কিন্তু আগের মতো পজিশনে নেই। আর যেহেতু একটা সরকার রয়েছে ওখানে, সরকার যেহেতু রয়েছে, সেখানে মানুষ চাইবে তার ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃত সত্তাটাকে আবার যেন রাখা যায়। এবং ভারতবর্ষের এটা কিন্তু হচ্ছে, কিন্তু ভারতবর্ষের ভোট, কোনো রাজ্যের ভোট হচ্ছে না। তাহলে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজ্যের মানুষগুলো কিন্তু চাইছে ভারতবর্ষ একটা শক্তিশালী সরকার তৈরি হোক। তো ভারতবর্ষের শক্তিশালী সরকার তৈরি করতে গেলেই মানুষ ওইভাবেই কিন্তু ভেবে নিয়েছেন, এবং সেটা দীর্ঘ সময় থেকে চলছে, প্রায় আরো 6 মাস 1 বছর আগে থেকে একটা এনভায়রনমেন্ট আমরা দেখেছি, যে সরকারটা রয়েছে সেই সরকারটাকে রাখার জন্য কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। কারণ আমরা বিভিন্ন সময় ভারতবর্ষের মানুষ দেখেছে যে বিভিন্ন সময় জোট হয়েছে ভারতবর্ষ, যেমন ভিপি সিং এর সরকার হয়েছে, তারপরে আমাদের দেবগৌড়া সরকার হয়েছে, বারবার আমরা দেখেছি সরকারগুলো হয়েছে 6 মাস 1 বছর মধ্যে ভেঙে গেছে। অটল বিহারী বাজপেয়ীর সরকার হয়েছে, 13 দিন পরে ভেঙে গেছে, আবার নতুন করে ভোট হয়েছে, আবার ভোট হয়েছে, আবার 13 মাসের জন্য সরকার হয়েছে। এগুলো মানুষ কিন্তু দেখতে দেখতে অস্থির হয়ে গেছে। 80-র দশকের পর থেকে ভারতবর্ষ প্রতিনিয়ত জোট হয়েছে, সরকার গঠেছে, আবার 6 মাস 1 বছর 2 বছর 3 বছর মধ্যে আবার নির্বাচন হয়েছে, আবার নতুন করে সরকার এসেছে। সুতরাং মানুষ মনে হয় না, এটা আমার ব্যক্তিগত ধারণা, মানুষ মনে হয় না ভারতবর্ষকে আর অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে আর ধ্বংস করবে। একদমই। শুভদীপ, কতটা
সহমত পোষণ করছো না, তোমার এই বিষয়ে বক্তব্যটা কি? উনি যেটা বললেন যে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য দলটা ভাগ হয়েছে বা বিজেপিকে সমর্থন করা হয়েছে, এটা স্বাভাবিকভাবেই তো। যদি একনাথ শিন্দে বিজেপিকে সমর্থন না করতো, শিবসেনাটাকে না ভাঙতো, তাহলে কি উনি মুখ্যমন্ত্রী হতে পারতেন? অজিত পাওয়ার যদি এনসিপিটাকে না ভাঙতো, তাহলে কি উনি উপমুখ্যমন্ত্রী হতে পারতেন? অবভিয়াসলি এটাই কারণ। উনি যেটা বলেছেন ঠিকই, স্বার্থের কারণে ওরা দলটাকে ভাগ করেছেন সেটা। আর ব্যাপকভাবে দলের কিছু নির্বাচিত সদস্য ভেঙে চলে যাওয়া মানে এমন নয় ভোট ব্যাংকটা শিফট করে গেছে। আমরা তো অনেক জায়গায় অনেক রাজ্যে আমরা এক্সাম্পল দেখেছি যে যারা মানে এমপি এমএলএরা আছে, যারা দল ভেঙেছেন বা দল ছেড়ে চলে গেছেন, তারা পরে ভোটে হেরেছেন। এমন তো ঘটনা হয়েছে, এমন তো হয়নি এমন না। তো এই নিরিখে যে ওরা সরকারে আছে বলেই বা একটা ওই এমপি এমএলএ একটা বৃহৎ অংশ ভেঙে চলে গেছে বলেই যে ওরা শক্তিশালী, সেটা তো হয় না। মানুষের ভোটে যারা শক্তিশালী হবে 4 তারিখ, তারাই শক্তিশালী। এটাই তো বলছিলাম, আজকে একটা লড়াই ওই নরেন্দ্র মোদী বলেছিলেন আসলি শিবসেনা কোন হ্যাঁ। তো আসলি শিবসেনা কোন, এটা তো মানুষ বিচার করবেন। মানুষ বিচার করবেন যে আসলি শিবসেনা কে বা আসলি এনসিপি কে, এটা মানুষ বিচার করবেন। তা নিয়ে এখন থেকে যে একজন এমপি এমএলএ ভেঙে গেলে যে ওটা আসল শিবসেনা, সেটা কথা নয়। 4 তারিখ যারাই মানুষের সমর্থন নিতে পারবেন, তখনই বোঝা যাবে মানুষ কার পক্ষে আছে, কোন কোন গ্রুপের পক্ষে আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওনার 2-3টা বিষয় আমার একটু বলার আছে ওই বিষয় নিয়ে। উনি যেটা বললেন পিএম ফেস, ভারতের রাজনৈতিক পরিবেশে আমরা কিন্তু সবসময় এমপি নির্বাচিত করি, কোনোদিন পিএম ফেস মানে কোনো প্রধানমন্ত্রীর জন্য আমরা ডাইরেক্ট ইলেকশন করি না। কিন্তু রাশিয়াতে যেমন পুতিন সবার রাষ্ট্রপতি হবেন কিনা মানুষ ডাইরেক্ট ভোট দেন, আমরা কিন্তু এমপি নির্বাচন করি, এমপিরা মিলে ওদের দলের কিন্তু নেতা তৈরি সেক্ষেত্রে করে। কিন্তু ভোটটা কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ দেখেও হয়, প্রধানমন্ত্রীর মুখ দেখেও কিন্তু ভোট পর্ব হয়। একটা কথা বলি, যেমন হ্যাঁ, ত্রিপুরা রাজ্যে আমি আসছি মুখ্যমন্ত্রী মানিক সেই সরকারকে বিষয়ে নিয়ে আমাদের ফেস সাথে করেই এই ভোট মুহূর্তে হয়েছে। সরাসরি টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। নবেন্দু বাবু, মেদিনীপুরে রয়েছেন আপনি, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে? মেদিনীপুরে ভোট আরো 25 তারিখে হবে। এখন এই রাজ্যে অনেক বেশ কয়েকটা জায়গায় হচ্ছে ভোট। তো ভোট প্রায় এর আগের ভোট গ্রহণ যেভাবে যেই ধরনের পরিস্থিতি ছিল মোটামুটি একই পরিস্থিতি। বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে, ভোটারদের বাধা দেওয়া হচ্ছে যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে। সেগুলো একেবারে মানে ক্যামেরার সামনেই হচ্ছে যা হচ্ছে। তো বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তারাও প্রতিরোধ করে তুলছেন, আর কেন্দ্রীয় বাহিনীও আছে। ফলে সংঘাত তো হচ্ছেই, বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছে। নবেন্দু বাবু, নির্বাচন কমিশনের কেমন ভূমিকা রয়েছে? চেষ্টাটা হচ্ছে, নির্বাচন কমিশন চেষ্টাটা করছে, কিন্তু মানে যেই প্যারামিলিটারি ফোর্স আছেন সেটা সাফিসিয়েন্ট মনে হয় না। কেন হয়তো মানে আরো বেশি প্রয়োজন ছিল। নির্বাচন কমিশনও হয়তো ভাবতে পারেনি এটা মানে এতটা মানে একবারে স্বচ্ছ প্রক্রিয়ায় অস্বচ্ছ কাজটা হচ্ছে আর কি। মানে ক্যামেরার সামনে সাংবাদিকদেরকে আপনারা টিভি খুললেও দেখতে পারবেন যে কিভাবে ক্যামেরার সামনে বাধা দেওয়া হচ্ছে যাতে ভোটারদের না যায়। তারপরে এই নেশা সামগ্রী দেওয়া হচ্ছে। মানে এইগুলি তো মানে একেবারে পশ্চিমবাংলার যে সংস্কৃতি এই পর্যায়ে এসে ঠেকেছে ভাবা যায় না। বিশেষ করে যে সমস্ত জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, সেখানে তো মানে উৎপাতটা মারাত্মক অবস্থা, মারাত্মক একেবারে। এটার একটা সেকশনের মানুষকে এইভাবে বিপথে পরিচালিত করছে এখানে শাসক দল, মানে এটা কল্পনাতীত। একদমই। নবেন্দু বাবু, আমরা বিভিন্ন ফুটেজ দেখছিলাম যেখানে মূলত বিজেপির নেতৃত্বরা অভিযোগ করছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে বেধড়ক মারধর করছে, ভোট দানে বাধা দিচ্ছে। সেক্ষেত্রে কি মনে হয় আধা সামরিক বাহিনী কি তবে ব্যর্থ? না 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 না, এটা যেমন হচ্ছে আমাদের সঙ্গে, কিন্তু আমাদের কার্যকর্তারা প্রতিরোধ করে তুলছে। এইবার আগে যেরকমটা হতো এরকমটা কিন্তু এখন নেই। মানে আমাদের কার্যকর্তারাও প্রতিরোধ করে তুলছেন, মানে প্রতিরোধ করে তুলছেন এবং সে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে খবর দিচ্ছেন, আসছেন। যাদেরকে ফেরত পাঠানো হয়েছে ভোট দেওয়া যাবে না বলে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তারা কিন্তু আবার বেরিয়ে আসছেন ভোট দেওয়ার জন্য। হয়তো ভোট পরবর্তী পর্যায়ে কি হবে সেটা পরের বিষয়। কেন্দ্রীয় বাহিনী আশ্বাস দিচ্ছে তারা থাকবে, কিন্তু মানে এই বিষয়গুলি আছে। মানে এটা দেখার মতো মানুষের মধ্যে যে একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে, না এই তৃণমূল কংগ্রেসকে আর রাখা যাবে না, এই যে ভাবটা একদম মানুষের মধ্যে চলে এসছে।
এর প্রভাব ভোটের ফলে তো পড়বেই, আমরা প্রথম দফার যে ভোটের দিকে যদি নজর রাখি, একদম আজ সকালের যে ভোট হয়েছে সেই সকালের ভোটের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন জায়গায় ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। এই যে অভিযোগগুলি প্রতিনিয়ত প্রথম উঠে এসেছিল, যেহেতু আপনি এখন বলছেন যে নির্বাচন কমিশন এই বিষয়গুলি এখন গুরুত্ব দিয়ে দেখছে, এখন পুনরায় মানুষ ভোট দানে এগিয়ে আসছে, কিন্তু প্রথমে যে বাধা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে প্রথমে আধা সামরিক বাহিনী বা নির্বাচন কমিশন একেবারে সকাল থেকে সজাগ দৃষ্টি রেখে বিভিন্ন জায়গায় কাজ করা উচিত ছিল, নাকি সকালেই ছিল? কিন্তু মানে আমি কি বলবো, তৃণমূল কংগ্রেস একটা কাজ খুব মানে স্বচ্ছতার সঙ্গে করে, সেটা হচ্ছে চুরিটা। এখন এটা টাকা চুরি হোক আর ভোট চুরি হোক, কিন্তু এইভাবে করতে পারে মানে এটা নির্বাচন কমিশনের মানে আন্দাজের বাইরে না। এটা কেউ এরকম ভাবে করতে পারে? এত মিডিয়া আছে, হ্যাঁ, আমাদের ত্রিপুরার চাইতে তো ওয়েস্ট বেঙ্গল মিডিয়া আরো বেশি, অনেক সঙ্গে আছে, স্থানীয় আছে, রাজ্য স্তরের আছে, জেলা স্তরের আছে, এবং সবগুলি ক্যামেরার সামনে মানে এই কাজগুলি করছে, বাধা দিচ্ছে স্পষ্টভাবে। নেশা সামগ্রী বিলি করা হচ্ছে, মানে এগুলি তো হচ্ছে, বিশেষ করে যেখানে তো মানে এটা আনএক্সপেক্টেড না, এগুলি তো এক্সপেক্ট করা যায় না কেউ এরকম ভাবে ক্যামেরার সামনে দেবে। তো মানে এটা তো মানে তাহলে তো পুরো ফোর্স আলাদা করে পশ্চিমবাংলার ভোট নিতে হবে, তাহলে এরকম ভাবে যদি করতে হয়। এত সেন্ট্রাল ফোর্স পাঠানো হয়েছে এরপরে, আর তারপরে যে স্টেট পুলিশ আছে, স্টেট পুলিশ তো একেবারেই মানে তারা তৃণমূলের যে এজেন্ট হিসেবে কাজ করছে, সর্বত্র এটা লক্ষ্য করা যাচ্ছে। তারা এই ধরনের পরিস্থিতি আছে তো রাজ্যে। তবে কিছু কিছু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিছুই করতে পারছে না, এই জন্যই তাদের মাথাটাও খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা কথা বলছেন, তাদের স্থানীয় নেতারা বলছেন। এখন তো তাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় নিজেও এই সমস্ত কথা বলছেন, সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে কথা বলছেন। মানে আজ তারাও পেয়েছেন কি হতে পারে, মানুষ ভোট দিতে চাইছে, মানুষ ভোট দিতে চাইছে। এই মুহূর্তে কি বিজেপির যারা নিচুতলার কর্মীরা রয়েছে তাদেরকে নিয়ে সংগঠনটা আরো মজবুত করা দরকার, যার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিপক্ষে বা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কে একেবারে পাত্তা না দিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়া, ভোট দেওয়া, এই সমস্ত বিষয়ে সংগঠনকে আরো মজবুত হওয়া এই মুহূর্তে প্রয়োজন, কি মনে করেন? না না, বিজেপির সংগঠন তো মজবুত করা প্রয়োজন, কিন্তু তার চাইতে বেশি বিষয় হলো এখানকার মানুষ এখন নিজেরাই উদ্যোগী হয়ে এর বিরুদ্ধে নেমেছেন। মানুষ কতটা অতিষ্ঠ হলে এরকমটা হতে পারে। আমাদের সাংগঠনিক অবস্থা পশ্চিমবাংলায় খুব ভালো এমনটা বলা যাবে না, কিন্তু মানুষ বিজেপির পাশে এখন। ইতিমধ্যে যেহেতু পশ্চিমবঙ্গে একলা চলোর এই নীতি নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে বাম কংগ্রেসের যারা নিচতলার কর্মীরা রয়েছে তাদের কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? তাদেরও কি ভোটদানে বাধা দেওয়া হচ্ছে? কংগ্রেসের কিছু নেই, কংগ্রেস শূন্য। আর সিপিএম এর কিছুটা ইয়ে আছে, সিপিএম এর কিছু কিছু জায়গায় আছে, অস্তিত্ব আছে, কিন্তু মানুষ তাদের খুব একটা গ্রহণ করে না। এবং একেবারে পূর্বে থেকে যারা তাদের ক্যাডাররা ছিলেন তারা ছাড়া আর বিশেষ কেউ তাদের মানুষের জনভিত নেই বলা যায় কমিউনিস্ট পার্টির। এখন বাম ফ্রন্টের যে কোনো সংগঠনই সবেরই একই অবস্থা, সেরকম কোনো প্রভাব সেই জায়গায় নেই। কংগ্রেস তো জিরো, কংগ্রেসের কিছু নেই, কংগ্রেসের কোনো কর্ম সমর্থক দেখাই যায় না। একদমই। ধন্যবাদ নবেন্দু বাবু। নমস্কার। নমস্কার। আমি যাব শুভজিৎ মজুমদার, সিপিআই নেতা। এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি সেই খবরের পরিপ্রেক্ষিতে কিন্তু বলতেই হচ্ছে যে বাংলায় এক প্রকার উশৃঙ্খল পরিস্থিতি। সেক্ষেত্রে তুমি বলছিলে যে বেকারত্বের সমস্যাটা তুমি তুলে ধরছিলে, বেসরকারীকরণের বিষয়টা তুলে ধরছিলে। প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে কি মনে হয় মানুষ কিসের ভিত্তিতে এবার ইন্ডিয়া জোটকে সমর্থন করবে? মূলত এজেন্ডা কি মনে হয়, বা তোমরা কি এজেন্ডা নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছ? দেখুন, প্রথম কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নিয়ে যে কথাটা বলছিলাম, এটা এবার তৃণমূল হোক, বিজেপি হোক এবং আমার বামপন্থীরা সবাই তাহলে এক সুরে একটাই কথা বলছি, এবং সেই সুরটা প্রমাণ করে দিচ্ছে নির্বাচন কমিশনের বিফলতা। ওরা এবার নরেন্দ্রবাবু বলেছেন যে রাজ্য পুলিশের কথা, রাজ্য পুলিশ তো এখন
মানে রাজ্যের ডিজির হাতে নেই বা রাজ্য সরকারের হাতে নেই, ওরা আছে ইলেকশন কমিশনের হাতে। চালাচ্ছেন পুলিশ কর্তারা ঠিকই, কিন্তু ক্ষমতাটা এখন তো ইলেকশন কমিশনের হাতে। তাহলে যে ঘটনাগুলা হচ্ছে, এটা কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে হোক, রাজ্য পুলিশের বিরুদ্ধে হোক, তাহলে মানে সেই যে বিফলতাটা সেটা ইলেকশন কমিশনের। প্রথম ইলেকশন কমিশন। আর নরেন্দ্রবাবু বললেন যে ইলেকশন কমিশন আগে বুঝেননি। উনি যে কথাটা বললেন সেই ইয়েটা ধরেই যদি বলি যে আগে থেকে সন্ত্রাস কমেছে, তার আগে তো আরো বেশি সন্ত্রাস হতো, তাহলে ওই সন্ত্রাস অনুযায়ী তো নির্বাচন কমিশনের মানে কেন্দ্রীয় বাহিনী বলুন বা বাহিনী নিযুক্তকরণের কারণে সেই ভূমিকাই তো নেওয়ার কথা ছিল। তাহলে ওরা যদি সেই ভূমিকা নিত তাহলে তো আমার মনে হয় না এরকমের ঘটনা হতো না, বা এই ঘটনা মানে যত সম্ভব আরো বেশি ভাবে এড়ানোর চেষ্টা নির্বাচন কমিশন করতে পারতো, প্রথম। দ্বিতীয় কথা, উনি যেটা বললেন, দেখুন নরেন্দ্র মোদী যখন 2014 সালে ক্ষমতায় এসেছিলেন, প্রতি বছর 2 কোটি রোজগার বলে এসেছিলেন। উনি কিন্তু বলেননি যে আপনি পান বিক্রি করুন, আপনি ফুচকা বিক্রি করুন, আপনি বিক্রি করুন। উনি কিন্তু প্রথম কথাই ছিল প্রতি বছর 2 কোটি করে রোজগার। উনি সেই প্রতিশ্রুতি রেখেছেন কি? উনি বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেব, এখন পেট্রোল ডিজেলের দাম অনেক বেশি। দেখুন, আপনি বললেন না ইন্ডিয়া জোটকে মানুষ কেন ভোট দেবে? ইন্ডিয়া জোটকে মানুষ ভোট দেবে নিজের যে দৈনিক যে অসুবিধাগুলো, মানুষের যে দৈনিক যে অসুবিধাগুলো, সেগুলোর নিরিখে ওরা ভোট দেবে। আপনি দেখুন না, গ্যাসের দাম 2014 আগে কত ছিল, এখন কত হয়েছে। পেট্রোলের দাম বলেছিল যে পেট্রোলের দাম কোথায় এলো? বলেছিল और नहीं महंगा है आपकी बार मोदी सरकार। জিনিসের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখুন, বেকারত্বের কথাটা বললেন, 2 কোটি রোজগার বললো যে প্রতি বছর 2 কোটি আমরা চাকরি দেব। কোথায়, কয়টা হলো এখন অব্দি? কতটুকু উনি দিতে পারলেন? শিক্ষার দুরবস্থা এগুলা তো আছে। আর যেটা বললেন যে উনি যেটা বললেন যে চাকরিতে সব সমাধান নয়, আমি কেন বলছি শিক্ষার দুরবস্থা, এখানে একটা কারণ আছে। আপনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়টা দেখুন না, এটাও তো একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এখানে বহু জায়গায় এখন বহু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট খালি আছে। বিভিন্ন অনেক ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টের এইচওডি মানে এটা কি বলবো, ইনচার্জ করে রাখা হয়েছে, প্রপার এইচওডি নেই। এমন বহু ঘটনা, শুধু একটা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, এমন বহু ডিপার্টমেন্টে এমন খালি পোস্ট গুলো আছে, সেগুলোকে ভর্তি করা হচ্ছে না কেন? যদি চাকরির কথা হয়, সেই পোস্টগুলো তো খালি, সেটার জন্য তো আমি রাজনৈতিক বিশ্লেষক গৌতম বাবুর কাছে যাব। গৌতম বাবু, পশ্চিমবঙ্গের কথাই যদি আমি বলি, শিক্ষা থেকে গরু থেকে কয়লা, বিভিন্ন জায়গায় দুর্নীতি, আয়কর দপ্তরের হানা, একেবারে প্রত্যেকটি দপ্তরে রেশন দুর্নীতি পর্যন্ত উঠে এসেছে বাংলা থেকে। দিল্লি আবগারি দুর্নীতি মামলা, যেখানে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী জেলবন্দি। বিহারের দিকে যদি নজর রাখতে হয়, বিহারে লালু প্রসাদ যাদব এতদিন জেলে ছিলেন এবং তিনি অসুস্থতার কথা অজুহাত দিয়ে তিনি এখন বাইরে রয়েছেন। এই যে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের প্রথম সারির নেতৃত্বরা বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত, কিন্তু অনেকেই বলছেন যে বিরোধীদের নিশানা করেই ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। তর্কের খাতিরে ধরলাম যে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় এজেন্সিদের পাঠানো হচ্ছে, তর্কের খাতিরে হলেও তো দুর্নীতি তো চোখে আসছে, প্রমাণ সাপেক্ষে তো বেরিয়ে আসছে। সেই বিষয়গুলি কি প্রভাব পড়বে না নির্বাচনে? কি বলবেন? আমি তো প্রথমেই একবার বললাম যে কংগ্রেস সরকার থেকে, মানে কংগ্রেস দলটা থেকে সব বেরিয়ে এসে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো আঞ্চলিক দল হয়েছে, এবং প্রত্যেকটা আঞ্চলিক দল হয়ে ওরা সেই দুর্নীতিটাকেই মানে কায়েম রেখেছে। তো দুর্নীতি করতে করতে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, আজকে যেটা বারবার বলছে ইডি, সিবিআই, এগুলো নিয়ে খুব প্রোপাগান্ডা চলছে। আসলে তো ওরা সবাই দুর্নীতিবাজ। এই যে রেশনিং ব্যবস্থাটা যে শুরু হয়েছে, সেই রেশনিং ব্যবস্থা ভারতবর্ষের অর্থনৈতিক দুর্বলতার মূলে কিন্তু এই রেশনিং ব্যবস্থাগুলো। যত বেশি মানুষকে সুযোগ সুবিধা দিতে গেছে, তত বেশি সেখান থেকে অর্থনৈতিক দুর্বলতা তৈরি হয়েছে। প্রত্যেকের ভাবে, যেমন আমরা কয়লা কেলেঙ্কারি, স্পেকট্রাম ঘোটালা, মানে শুধু আমরা ঘোটালাই শুনেছি। এবং এখনো ভারতবর্ষের যেসব রাজ্যগুলো বিজেপি শাসিত না, ওই রাজ্যগুলোতে কিন্তু এখনো বিভিন্ন রকমের করাপশন দেখা যায়। মুখ্যমন্ত্রী স্বয়ং থাকেন, বিভিন্ন মন্ত্রিসভার লোকরা থাকেন। দিল্লিতে তো আমরা চোখের সামনে দেখছি, পশ্চিমবাংলার তৃণমূলের সমস্ত নেতা, সমস্ত মন্ত্রীরা বিভিন্ন রকমের করাপশনের সঙ্গে জড়িত। কেউ জেলে আছে, কেউ
জামিনে রয়েছে, তাহলে তার মানে কি একেবারে কিছু ছাড়া। এবার হয়তো ইডি বা আমরা ইয়ের কথা বলছি, ততদিন ওরা কাজ করতে পারেনি, কাজ ছিল না। আজকের দিনে সেই যে ডিপার্টমেন্টগুলো ছিল, ডিপার্টমেন্টগুলোকে কাজে লাগাচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাজ প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা যে দায়িত্বে রয়েছেন, প্রশাসন, পুলিশ, ইডি যারা রয়েছেন, ওদেরকে সঠিকভাবে কাজে লাগাচ্ছেন। এবার হয়তো কেউ কেউ বলছে বিভিন্ন দল, ও যদি আমার দলে আসে তাহলে আমি করছি না, যেটা কথা কিছুক্ষণ আগে আমার সঙ্গে যে শুভদীপ বাবু রয়েছে উনিও বলেছেন। বাস্তবিক যতজন আজকে আমি বিভিন্ন সংবাদ বা বিভিন্ন অ্যানালাইসিসগুলো মাঝে মাঝে দেখি, কারোর থেকে কিন্তু কেউ যদি বিজেপিতে জয়েন করে কোনো ইয়ে থেকে কিন্তু কেসগুলো উঠেনি। প্রত্যেকের নামে যা যা কেস চলার সঠিকভাবে কাজ চলছে, সময় সময় সব চলছে। তাহলে আমরা ধরে নেব যেই কাজটা চলছে, যে ধারাবাহিকতাতে কাজ চলছে, সেই কাজটা ধারাবাহিকতার সঙ্গেই চলছে। নিত্যদিন প্রত্যেকটা রাজ্যের যারা করাপ্টেড ছিল, যেমন লালু প্রসাদ যাদবের কথা বলছেন, জেলে ছিল, এগুলো আমরা দেখেছি। তো ওদের প্রতি মানুষের এখন আর সেই আস্থা বিশ্বাস নেই। যেমন শিবসেনার কথা উঠছিল, তো শিবসেনা যে আইডিওলজিতে বাল ঠাকরে হলো শিবসেনার প্রধান ছিলেন, আমরা ছোট থাকতে থেকে বাল ঠাকরের কথা শুনেছি, এবং ওনার যে একটা আইডিওলজি ছিল, ওনার ছেলে যখন দায়িত্ব নিল উনি সেটা রাখেননি, উনি চেয়ারের জন্য সবকিছু করে দিয়েছেন। তো যার জন্য আজকে মহারাষ্ট্রের এই পরিস্থিতি হয়েছে। সর্বরাজ্যে যেটা আপনি বলেছেন যে সব দলের যারা রয়েছেন প্রধানরা, ওরা আসলে ঘোটালা করেছে, এটা প্রমাণিত, এবং তাদের জন্য অলরেডি বিভিন্ন রকমের আইন কানুন যেটা রয়েছে সেটা আইনের ধারাতে চলছে, আইনের ধারাতেই চলবে। একদমই। আমি এবার ব্যারাকপুরের দিকে একটু নজর রাখছি, তারপর শুভদীপ আসছে তোমার কাছে। আমি ব্যারাকপুরের দিকে নজর রাখছি। ব্যারাকপুরের কয়েকটি জায়গায় এই মুহূর্তে বিজেপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ, অর্থাৎ ভোট কেন্দ্রে যে বিজেপির এজেন্ট ছিল তাদেরকে জোরপূর্বক বের করে দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ, যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ ব্যারাকপুরের কাউগাছির দুটি এলাকায় 49, 50, 51 নম্বর বুথে বিজেপি এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ, এবং খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। বিজেপির এজেন্টের বুথে ঢোকানোর ব্যবস্থা আবারও করা হচ্ছে, প্রার্থীদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে, তবে শেষ পর্যন্ত বিজেপির এজেন্টের বুথে পৌঁছে দিতে হবে, এমনটাই এই মুহূর্তে উদ্যোগ গ্রহণ করেছেন অর্জুন সিংহ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ গত লোকসভার চতুর্থ দফার ভোটের কথাই যদি বলি, চতুর্থ দফার ভোটেও আমি দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় সই, অর্থাৎ যে সিগনেচার দেওয়া হয়েছিল, সেই সিগনেচারে নাকি নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যেদিন ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে তখন নাকি সেই সিগনেচারের কোনো মিল ছিল না, যার জন্য ভোট গ্রহণ কেন্দ্র থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। একাধিক সে সমস্ত অভিযোগ উঠে এসেছিল, বা আমরা অভিযোগ দেখেছিলাম যে ভোট গ্রহণ পর্বের ঠিক আগের দিন বাড়িতে গিয়ে এক প্রকার হুমকি দেওয়া হচ্ছিল যে তোমরা আগামীকাল ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশেও যাবে না। ঠিক এইভাবে একাধিক অভিযোগ কিন্তু আমরা চতুর্থ দফার ভোটে দেখেছিলাম। বাংলা থেকে কিন্তু সেই ছবি, সেই অভিযোগ উঠে এসেছে। পঞ্চম দফাতেও একই অভিযোগ ব্যারাকপুরে এই মুহূর্তে 49, 50, 51 বুথে বিজেপির এজেন্টদের বুথ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ কিন্তু উঠেছে। সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। কমলপুর এটা আছে 45, হ্যাঁ আরে আছে 49, 50, 52 49, 50, 52 49, 50, 52 में सोमनाथ श्याम এসে এখানে এজেন্টকে বের করেছে পুলিশের সঙ্গে নিয়ে এসে। এই জগদ্দল থানা পুলিশ আছে, তাদেরকে জগদ্দল থানা না বাসুদেবপুর জানি না, এরা তুলে নিয়ে আমাদের এজেন্ট বের করে দিয়েছে, আর এখানে ছাপ্পা মারছে। স্টেট পুলিশ ভিতরে বসে আছে, আপনারা দেখেছেন। স্টেট পুলিশে তো ভিতরে থাকার কোনো কারণ নেই, এখানে এরকম ফলস ভোট নির্বাচন কমিশনকে জানাচ্ছে, অলরেডি অবজারভারকে জানানো হয়েছে। অবজারভার রিপোর্ট কি এজেন্টরা বুঝতে পেরেছে
জানানো হয়েছে এমএলএ ঘুরকে এজেন্ট নিকালা তো পুলিশ রেখে 2 ঘন্টা পরে চলে যাবে। আপনারা শুনলেন বিজেপি প্রার্থীর বক্তব্য। তিনি কিন্তু এক প্রকার বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন যে ইতিমধ্যেই বিজেপির যে এজেন্ট তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু এবার অভিযোগ আনলেন বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। তিনি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। তিনি যখন মনিটরিং এ আসেন তখনই বিজেপির কর্মী সমর্থকরা সেই অভিযোগ ওনাকে জানায়। এখন তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে। আমি যাচ্ছি শুভদীপের কাছে। শুভদীপ, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর উঠে আসছে যে কথা নিয়ে আমরা দেখেছিলাম গৌতম বাবু কথা বলছিল, তুমি সেই বিষয়টাতে কিছু একটা বলছিলে, কি বলছিলে বল? উনি যেটা বললেন এই মানে যারা বিজেপিতে গেছে তাদের বিরুদ্ধে কেসগুলা মানে ঠিকভাবে চলছে, যেভাবে চলার কথা সেভাবে চলছে। রিসেন্টলি অজিত পাওয়ার এবং ওনার ওয়াইফের নামে যে কেস ছিল সেই কেস মানে মুকুব করে সিবিআই। তারপরে আচ্ছা, তাহলে যদি এই ঘটনায় যদি হয় তাহলে মানে কি বলবো, ইনভেস্টিগেশন তেজি করে কবে হিমন্ত বিশ্ব শর্মাকে অ্যারেস্ট করা হবে? এই যে ওয়েস্ট বেঙ্গলের ঘটনা, ওয়েস্ট বেঙ্গলরা তৃণমূলের বিরুদ্ধে বলছে। তৃণমূল থেকে মানে বিজেপির প্রার্থীর যদি আপনি লিস্টটা দেখুন, তৃণমূল থেকে যারা এসেছে, যারা সকল করাপ্ট, ওরা বলছে না করাপ্ট, আমিও বলছি করাপ্ট, ওদেরকে নিয়ে পার্টিতে নিয়ে এখন ওদের কিছু টিকিট অর্জুন সিং সন্ত্রাস, এই ব্যারাকপুরে সন্ত্রাস মানে আগের ইলেকশন গুলা বিজেপি জয়েন করার আগে তৃণমূলের হয়ে সন্ত্রাসের নায়ক ছিল অর্জুন সিং। সে অর্জুন সিংকে তখন বিজেপি প্রার্থী করে রেখে দিয়েছে এবং এটা ঘটনার একদমই সেটাই হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় যারা করাপ্টেড তারা বিজেপিতে যাচ্ছে এবং করাপশনের কথা বলছেন যে এখন কোনো করাপশন নেই। সবচেয়ে বড় ভারতবর্ষের সবচেয়ে বড় যে করাপশন, সেই করাপশন হলো ইলেকশন বন্ড। ইলেকশন সুপ্রিম কোর্ট অর্ডার দিল, দেখা যাচ্ছে বহু জালি কোম্পানি তারা ইলেকশন বন্ডে টাকা দিচ্ছেন এবং তারা ফ্রিতে ব্যবসা করছেন। এমন বহু কোম্পানি যার মান্থলি টার্নওভার এত না, মানে মান্থলি টার্নওভার নেই, তারা 100 কোটি 200 কোটি করে চাঁদা দিচ্ছে। কিভাবে দিচ্ছে? এটা কি সম্ভব যে আমার ইনকাম 10 টাকা নেই, আমি 1000 টাকা 2000 টাকা কাউকে চাঁদা দেবো? পারবেন আপনি? আপনার যদি কেউ আসে একটা চাঁদার জন্য, আপনার যদি মনে করুন 10,000 টাকা আপনার ইনকাম, আপনি কি 30,000 টাকা 40,000 টাকা চাঁদা দিতে পারবেন? এমন তো হচ্ছে। যার টার্নওভার অনেক জায়গায় জিরো, সে 100 কোটি টাকা কিভাবে দিচ্ছে বিজেপিকে? এবং সর্ববৃহৎ যারা চাঁদা নিয়েছে তার মধ্যে নাম্বার 1 তো বিজেপি। একদমই। আমি এবার হেমন্ত বিশ্ব শর্মার বিষয়ে যাচ্ছি। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি এবার সন্দেশখালী নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলছেন যে অসমে হলে 10 মিনিটে শাহজাহানকে বুঝে নিতাম, আর কোন শাহজাহান জন্ম নিত না। সেই বিস্ফোরক মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। অর্থাৎ একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে আমরা দেখতে পাচ্ছি হিমন্ত বিশ্ব শর্মাকে। তিনি বর্তমানে অসমের মুখ্যমন্ত্রী, তিনি এবার বলছেন যে সন্দেশখালীর মূল নায়ক, যাকে সন্দেশখালীর মূল মাস্টারমাইন্ড বলা হচ্ছে শাহজাহানকে নিয়ে কিন্তু এবার বিস্ফোরক মন্তব্য। অসমে হলে তিনি 10 মিনিটে শাহজাহানকে বুঝে নিতাম, ঠিক এইভাবে তিনি এক প্রকারের কটাক্ষ করলেন। তিনি পশ্চিমবঙ্গে তুষ্টিকরণের রাজনীতি চলছে বলেও তুলে ধরলেন। আজ সকালে মমতা ব্যানার্জির রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবা আশ্রমের ধুমকি কে কেন্দ্র করে বিভিন্ন কথা, বিভিন্ন বিষয়ে তুলে ধরেছেন। এবং অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এও বলেছেন যে আজ মমতা ব্যানার্জির সরকারের আমলে সন্দেশখালীর শাহজাহানের মতো লোক তৈরি হচ্ছে। যদি আসামে এটা হতো তাহলে 10 মিনিটে শাহজাহানকে বুঝে নিতাম। ঠিক এইভাবে কড়া সুরে এক প্রকার মমতাকে কটাক্ষ করলো হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কি বলেছেন শোনাবো। महान पुरुष ने ममता दीदी को ताकत दिया था बंगाल का सेवा करने के लिए। काली मां ममता जी को आशीर्वाद दिया था कि बंगाल का काम करो, लेकिन ममता जी ने जो भी ऊपर से मिलने वाला ताकत, सारे ताकत शाहजहां का कल्याण के लिए खर्चा कर दिया। इसीलिए मैं आज जो ममता बनर्जी ने बोला कि साधु सन्यासी भी राजनीति कर रहा है, मेरा लगता है ममता बनर्जी का पतन का दिन शुरू हो चुका है। अगर साधु सन्यासी पैसा ही लेना था तब वो लोग साधु सन्यासी क्यों बनते थे? आज बहुत ही दुख का बात है, ममता बनर्जी को कभी
कोई मुसलमान का मुल्ला का बारे में ऐसे बोलने का ताकत है? ममता बनर्जी क्या कोई मुसलमान का बड़ा धर्मीय लीडर का खिलाफ यही सब बोलने का उनका ताकत है? आज हिंदू सेना कहीं में वो लोग राजनीति नहीं करते हैं, हिंदू महात्मा राजनीति से दूर रहते हैं, इसीलिए आप हिंदू महात्माओं को गाली दिया। मुसलमान का जुनाब, मुसलमान का बड़े बड़े इमाम राजनीति करते हैं, आपका कुर्सी से आपको हटवा सकता है, इसीलिए आप जुनाब और इमामों का खिलाफ आप कुछ नहीं बोलते हैं। आप रामनवमी का प्रोसेशन भी करना अनुमति नहीं देते हैं। ऐसे थोड़े चल सकता है देश हमेशा, बहुत दुख का बात है। अब रामकृष्ण मिशन को आप गाली देगा, जो मिशन भारत का दूर दूर जगह में जाके आज भी सेवा कर रहा है, दूर दूर इलाका में जो कोई भी लोग नहीं जा सकता है, सरकार नहीं जा सकता है, अरुणाचल जैसा प्रदेश का पहाड़ों में आज रामकृष्ण मिशन चिकित्सा दे रहा है लोगों को, अब उनको ही गाली दे रहा है। আপনারা শুনলেন হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য। তিনি এক প্রকার বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে খবর আমরা আপনাদের সামনে গতকাল তুলে ধরেছিলাম যে ভারত সেবা আশ্রমের সন্ন্যাসীকে মহারাজকে কার্তিক মহারাজকে যে তিনি কটাক্ষ করেছিলেন এবং ইতিমধ্যেই কার্তিক মহারাজের পক্ষ থেকে একটি লিগ্যাল নোটিশ এই মুহূর্তে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সমস্ত প্রশ্ন কিন্তু আমরা সমস্ত বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। যেহেতু একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা রয়েছি, একটি প্রশ্ন আমি দুজনকেই করব। প্রথমে আমি গৌতম বাবুর কাছে যাচ্ছি, যেহেতু তিনি রাজনৈতিক বিশ্লেষক আমাদের সাথে বসে রয়েছে, এই প্রশ্নটা তো অবশ্যই করতে হয়। বিশেষজ্ঞরা বলেন যে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে কোনো সরকারি বা যে সরকারি ক্ষমতায় আসুক না কেন 40% বেশি কোনো সরকারি এই মুহূর্তে এখনো পর্যন্ত পায়নি। সব বা যেই সরকারি দিল্লির মসনদে বসুক না কেন, সে 40%-এর উপর এখনো পর্যন্ত তার ভোট পার্সেন্টেজ যায়নি। অন্যদিকে রয়েছে ইন্ডিয়া জোট। কি মনে হয় ইন্ডিয়া জোট কি আদতে এত শক্তিশালী? যদি এখানে বিজেপি 40টি আসনও পায়, সেক্ষেত্রে তো আরো 40% পায়, তাহলে তো আরো সেখানে 60% রয়েছে। 60%-এর জন্য তাদের যে একেবারে জগা খিচুড়ি একটা ইন্ডিয়া জোট, যা এই মুহূর্তে শাসক দল কটাক্ষ করছে যে জগা খিচুড়ির একটা সরকার বা জগা খিচুড়ির একটা গঠবন্ধন, কি মনে হয় এই যে 60%-এর জন্য তারা একজোটে আসবেন, তা কি কখনো সম্ভব হবে? এখানে বিষয়টা হলো ভারতবর্ষের ভোটার দেশ। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। সেই গণতান্ত্রিক যে ভোটের যে অধিকার, যে পবিত্র যে ভোট, আমরা মুখে বলি পবিত্র ভোট, এই ভোটটা কিন্তু ম্যাক্সিমাম আজকের থেকে না, সারা ভারতবর্ষের যে অতীত ইতিহাসও যদি আমরা দেখি, কখনোই 60-70% যায় না। একমাত্র ওয়েস্ট বেঙ্গল, কেরালা এবং ত্রিপুরা রাজ্যেই 80-90% পর্যন্ত আমরা ভোট দেখেছি। তো অটোমেটিক্যালি ভোট যদি না পড়ে, মানুষ যদি অ্যাওয়ার না থাকে, অটোমেটিক ভোটের পার্সেন্টেজটা কম পড়বে। তো এবার যেই দলেই সরকার করুক, তার ভোট পার্সেন্টেজটা কম হবে। 60%, 70% এভারেজ হয়তো ভোট পড়বে, তাহলে অটোমেটিকলি 40% ভোট হলে সরকার করবে, তাহলে 30% ভোট তো দেয়নি। এবার এখানে আমি যেটা দেখেছি গত বছরখানেক হলো, ইলেকশন কমিশন কিন্তু একটা নতুন একটা প্রজেক্ট তৈরি করেছে, একটা প্রকল্প চলছে যে বিভিন্ন স্কুলে 9 থেকে 12 পর্যন্ত স্কুলগুলোতে গিয়ে স্টুডেন্টদেরকে ভোটের জন্য অ্যাওয়ার করছে। এবং ভোটটা যে আমাদের যে গণতান্ত্রিক একটা অধিকার, তুমি তোমার ভোট দাও, যাকে খুশি দাও, তুমি তোমার ওইভাবে তোমার প্রার্থী নির্বাচন করো, তাহলে হয়তো আগামী দিনে ভোটের পার্সেন্টেজটা বাড়বে। ইলেকশন কমিশন কিন্তু ইলেকশন কমিশনের কাজ করে যাচ্ছে, এবং এটা যদি আরও র্যাপিডলি মানুষের কাছে পৌঁছানো যায়, সেটা আরও অনেক বেশি কার্যকারী হবে। এছাড়া আরেকটা পার্সেন্টেজ ভোটার রয়েছে যারা ম্যাক্সিমাম সুবিধাভোগী, বিশেষ করে উপরের রেঞ্জে যারা রয়েছে, সেলিব্রিটি আমরা যাদেরকে বলি, বা অর্থনৈতিকভাবে সবল, ওরা কিন্তু অনেক সময় এই ভোটের দিনগুলোকে মানে ছুটি হিসাবে ইউজ করে। ওরা জানে আমরা ভোট দিয়ে কি হবে, ভোট তো ওইভাবে যাবে। তার মানে কি একটা পরিবেশ এমনভাবে তৈরি হয়েছে, ভোট দেওয়ার অনীহা একটা পার্সেন্টেজের কাছে রয়ে গেছে। যেই লোকগুলোই যারাই কিন্তু ভারতবর্ষের মুখ্য ভূমিকায় থাকেন, অর্থনৈতিকভাবে যারা শিক্ষিত, অর্থনৈতিকভাবে যারা উন্নত, ওরা অনেক সময় এই যে ভোটের যে দামামা চলছে বা রাজনৈতিক দলগুলোর যে কাণ্ড যেগুলো দেখে, এগুলো দেখে ওরা অনেক সময়
ভোট কেন্দ্রেই যায় না, এতে করে ভোটের পার্সেন্টেজটা কমে। এগুলো নির্বাচন কমিশনকে আরো বেশি প্রভাব দিয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, যেমন আজকেও বিভিন্ন আলোচনা আমরা দেখলাম ভোটারদেরকে আসতে দেয় না, এগুলো দীর্ঘকালের। এটা যে এইবারের ভোট হচ্ছে তা না, এগুলো কিন্তু দীর্ঘকাল চলছে। তো ওই জায়গা থেকে কিন্তু বের করে আনতে হবে যে প্রত্যেকটা ভোটার যেন ভোট কেন্দ্রে যেতে পারে। রাজনৈতিক, ওই জন্য আমি বারবার বলি রাজনৈতিক শিক্ষাটা চাই। যেমন বিবেকানন্দ একবার বলেছিলেন ভারতবর্ষের মানুষকে শুধু শিক্ষিত করে ছেড়ে দেওয়া, আর কিছু করতে হবে না, ওরা ওদেরটা বেছে নেবে, ওরা ওদেরটা করে নেবে। তাহলে এই যে আমাদের যে মুনি ঋষিদের যে বক্তব্যগুলো, এগুলো আমরা কিন্তু কতটুকু শুনি, কতটুকু জানি, এটাই হলো আমার যে নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হয়ে মানুষকে ভোট দেওয়ার অধিকারটা যেন পূর্ণ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এবং এতে প্রত্যেকটা রাজনৈতিক দল একান্ত ইচ্ছাশক্তি থাকতে হবে যে হ্যাঁ আমরা রাজনীতি দেশের জন্য করব, রাষ্ট্রের জন্য করব, আমরা রাষ্ট্রের হিতে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা উৎসাহিত করব। প্রত্যেকটা রাজনৈতিক দল করতে হবে, নাইলে কিন্তু হবে না কাজ। একদম। আমি শুভদীপের কাছে যাচ্ছি। শুভদীপ, একই প্রশ্ন যে এদেশে কেউ কোনোদিন 50% বেশি ভোট পায় না, সেক্ষেত্রে যদি বিজেপি 40% ভোট পায় তবে কি 60% ইন্ডিয়া জোট একত্রিত হয়ে 60%-এর জন্য এগিয়ে আসবে, নাকি এই যে রাজ্যে কুস্তি, দিল্লিতে দোস্তি, এই বিষয়গুলি প্রাধান্য পাবে? প্রথম কথা, উনি যে কথাটা বললেন যে ভোট অ্যাওয়ারনেস বাড়ানোর কথা, সেই ব্যাপারটা আমি পূর্ণ সমর্থন করছি। এবং আমারও সেম বিচার যে ভোটের যে অ্যাওয়ারনেস, তা ছোট বয়স থেকে ক্লাস 9-10 থেকে অ্যাওয়ারনেস তৈরি হোক এবং মানুষকে আরো উৎসাহিত করা হোক, এবং বিরোধী এবং সরকার যেই থাকুক না কেন সবাই মিলে একজোট করে মানুষকে ভোট কেন্দ্রে পৌঁছানোর যে ব্যবস্থা এবং এই দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস বন্ধ করার যে প্রচেষ্টা, সবাইকে একজোটভাবে নিতে হবে, মানুষকে ভোট কেন্দ্রমুখী করতে হবে প্রথম। দ্বিতীয়, আপনি যেটা বললেন যে বিজেপি যদি 40% পায় বাকি 60%, হ্যাঁ ঠিক, বাকি 60% এবার অন্তত এবারের নির্বাচনে বাকি 60% ইনটেক্ট থাকবে, সবাই একসাথে থাকবে এবং সবাই একসাথে হয়ে বিজেপির বিরুদ্ধে একটা মজবুত সরকার গড়ার দিকে লক্ষ্য করবে প্রথম। আর হিমন্ত বিশ্ব শর্মার যে ইন্টারভিউ, তার 2-3টা পয়েন্ট আমি বলছি। উনি যেটা বলছেন, উনি এত কিছু বলছেন, মমতাকে আক্রমণ করছেন, ঠিক আছে, মমতা যেটা বলেছেন মমতার ভিউতে বলেছেন, বা মমতা কি ভিউতে বলেছেন আমি তো দেখিনি, তাই আমি ওই ব্যাপারে কমেন্টটা করতে পারবো না। কিন্তু যে নিজে একটা ধর্মের বিরুদ্ধে সারাদিন আক্রমণ করে, যে মোল্লা 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 মোল্লা, দাড়িওয়ালা দাড়িওয়ালা বলে এক ধর্মের বিরুদ্ধে, ওর মুখে এইসব ভাষা মানায় না প্রথম। এবং উনি যেটা বললেন যে হিন্দু ধর্মের কোনো মহন্ত কোনোদিন ইলেকশনে লড়ে না, সেটা উনি কি মানে দেখে বলছেন না নিজের দলের অন্দরে একটু দেখলে ভালো হয়? কারণ গোরক্ষ মঠের যিনি অধ্যক্ষ, উনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে সন্দেশখালী নিয়ে ব্যাপারটা। হ্যাঁ, বিজেপি এমন নারী নির্যাতনের ঘটনা ওয়েস্ট বেঙ্গলে প্রচুর আছে, এমন তৃণমূলের পুলিশ তা মানে ভালোভাবে এটার ইনভেস্টিগেশন করছে না। কিন্তু সন্দেশখালীর ব্যাপারটা কি সামনে আসলো আগামী দিনে, যে বিজেপি খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে তুলেছে, এটাও একটা বিষয় কিন্তু আমাদের কাছে, ওইটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং আগামী দিনে ইন্ডিয়া মানুষকে আমি একটাই আপিল করব যে আপনারা বেরিয়ে আসুন এবং এই সন্ত্রাস হাঙ্গামাকে রুখে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এবং ভোটদানের দিকে আমরা এগিয়ে যাই। এবং ভারতের যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং ভারতের যে পরিকাঠামো, সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে আমরা একজোটভাবে আসি, এটাই আমাদের দাবি। একদম। অসংখ্য ধন্যবাদ দুজনকে। আমি আবারও গৌতম বাবু এবং শুভদীপ বাবু দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের এই পঞ্চম দফার নির্বাচনে আমাদের সময় দেওয়ার জন্য এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। অর্থাৎ আমরা কিন্তু সারাদিন আপনাদের সাথে রয়েছে, একেবারে সকাল 10টা থেকে রাত 9টা, রাত 10টা পর্যন্ত কি পরিস্থিতি রয়েছে দেশের প্রত্যেকটি কোণায়, কি আপডেট রয়েছে, আমরা কিন্তু সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরছি এবং আগামীতে আরো বিস্তারিত আপডেট নিয়ে ফিরে আসছি। চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।